আজকে আমার এই ভিডিওটা বানানোর একদমই সময় ছিল না, কিন্তু তারপরও আমাকে বাধ্য করা হলো এখানে আসতে। তার কারণ একজন আওয়ামী লীগের বাটপার সম্পর্কে আমরা আজকে কিছু কথা বলবো। বাটপারটার নাম নিজুম মজুমদার। এবং এমনিতে আমি এই দিকে কখনো ফোকাস দেওয়ার চেষ্টা করি নাই, যেখানে যে বাটপারগুলো আওয়ামী লীগের বাটপারগুলো যেমন বিভিন্ন কথা বলে যাচ্ছে, আমি চেষ্টা করছি এদের পিছনে সময় নষ্ট না করতে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি পছন্দ করি এরকম কিছু মানুষজনের সাথে এই লোকটার অনেক আনাগোনা দেখা যাচ্ছে, যেমন আসাদ নূর ভাই, যেমন সাইফুল বাতেন টিটো ভাই, এবং রিসেন্টলি রায়হান জুয়েল ভাই তার সাথে লাইভ করছেন। এবং এটা আমার কাছে খুবই হতাশাজনক। যদি এমন হয় যে আপনি টো টু টো তার সাথে যাচ্ছেন কারণ সে স্টুপিড এবং সে মিথ্যা কথা বলতেছে, সে বানোয়াট কথা বলতেছে, সে একটা বাটপার, তাহলে একটা ব্যাপার ছিল। আমি দেখি যে আমার পরিচিত পছন্দের মানুষজন তার সাথে গলায় গলা মিলায় কথা বলতেছে, যেটা তাদের ক্রেডিবিলিটিকে প্রশ্নবিদ্ধ করে। অর্থাৎ আসাদ নূর যদি ফ্রেন্ডশিপ একটা ভাইব নিয়ে নিজুম মজুমদারের সাথে কথা বলে, কারণ নিজুম মজুমদার তো একটা বাটপার, তাহলে সেটা কাইন্ড অফ প্রজেক্ট করে যে আসাদ নূর ভাইও কি বাটপার, নাহলে তার সাথে তার সম্পর্ক ভালো কেন, এরকম আর কি জিনিসটা। সো আমাকে ভাই ব্রাদারদের মধ্যে বাটপারের সাথে মেলামেশা দেখে এই ভিডিওটা বানাতে হচ্ছে, যেখানে আমি শুধুমাত্র রায়হান জুয়েল ভাইয়ের সাথে তার যে কথা, সেই কথার প্রেক্ষিতে আমি জাস্ট দেখাবো যে এই লোকটা কী পরিমাণ ভণ্ড, কী পরিমাণ বাটপার এবং কী পরিমাণ লজিক্যাল ফ্যালাসি করে। সে নাকি হয়েছে ব্যারিস্টার, তাইলে তো ভাই আমার একটা ব্যারিস্টার ডিগ্রিও নিয়ে ফেলা দরকার। এতই যদি সোজা হয় ব্যারিস্টারি করা, যেখানে একটা মানুষ এতই বেকুব যে একটার পর একটা লজিক্যাল ফ্যালাসি, একটার পর একটা যুক্তির ভুল কুযুক্তি দিয়েই যাচ্ছে, এটা কি কোনো ধরনের কোর্টের মধ্যে কোনো একজন জাজ এর কথাকে দুই পয়সা দিয়েও চুদবে না? সেটারই আমি আপনাকে একদম তার ভিডিও ধরে ধরে, তার কথা ধরে ধরে দেখাচ্ছি যে সে কিরকম স্টুপিড। তো ভাবনার খোরাকটুকু নিশ্চয়ই পাচ্ছেন। আমার সেটুকু এখানে দেওয়া একটা আমার জিনিস কাজ। আমি বলবো, এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি। ওনার নাম হচ্ছে শাহরিয়ার আসিফ 9419। তিনি বলেছেন নিজু মজুমদারকে কি প্রশ্ন করা হয় আর উনি কি উত্তর দেন, কোনো মিল পাই না। আচ্ছা দেখেন তো শাহরিয়ার আসিফ কি প্রশ্ন করেছে, একটু আমরা তাকে খুঁজে বের করি। শাহরিয়ার আসিফ, যদি আমার কথাটা শুনে থাকেন, আপনি কি প্রশ্ন করেছেন, আমি আপনার কি প্রশ্ন উত্তর দেনি সেটি আমাকে বলেন। আমরা একটু অপেক্ষা করি, দেখি তিনি আমাদেরকে বলেন কিনা। আমরা একটা ফেয়ার সুযোগ দেই মানুষকে, নাকি? যে আমাকে কি প্রশ্ন করা হয়েছে, এখন পর্যন্ত আপনি আমাকে যেসব প্রশ্ন করেছেন আমি কি তার উত্তর দিয়েছি নাকি অন্য কোনো আলাপ করেছি? এই যে ভুলভাল ন্যারেটিভ তৈরি হয় এইভাবেই ধুম করে একটা কথা বলে দিল যে আমাকে কি প্রশ্ন করা হয়, আমি কি উত্তর দেই। তার মানে হচ্ছে যে পুরো প্রোগ্রামটা শুনেই নেই। এখনো পর্যন্ত আমার মনে হয় যে প্রশ্ন করা হয়েছে আমি সেই প্রশ্ন উত্তর তো দিয়েছি, তার আশেপাশে দিয়ে অনেক আলোচনা করেছি। এটাতে আমি অবাক হয় নাই যে এইরকম একটা কাজ নিজুম মজুমদারের মতন লোকজন যারা বাটপার তারা এগুলো করে থাকে। শাহরিয়ার আসিফ সম্ভবত নাম বললেন উনি, যে একজন কমেন্ট করছে, বললেন যে উনি আমার কথাবার্তাকে পেঁচায় দিচ্ছে, আমার কথাবার্তা পরে উল্টাপাল্টা বলে চালাই দিবে। একে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করেন যে আমি কোন কথাটা বলছি যে কথাটার মধ্যে মিল পাচ্ছি না উত্তরের সাথে। তো নিজুম মজুমদার যেটা করছে এই পুরা শো জুড়ে, সে যখনই একটা প্রশ্ন আসছে যেখানে পরিষ্কারভাবে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আওয়ামী লীগ আসলে গুলি করে সাধারণ নিরস্ত্র মানুষ মেরে ফেলছে, সেখানে সেরকম প্রশ্ন আসলে নিজুম মজুমদার করে কি ওই প্রশ্ন উত্তর না দিয়ে তেনা বেচাতে থাকে। তো দর্শক এবং জনগণ তো বোকাচোদা না, জনগণ ধরে ফেলছে যে তেনা বেচাচ্ছে, সেখানে সেই কথাটা বলছে এবং বলতে চাইছে যে তাকে পারলে নিয়ে এসে বলতে বলেন যে কোন কোন কথা আমি ভুল বলছি। ঠিক আছে, শাহরিয়ার আসিফ ভাই তো নাই এখানে, সো আমি আসি, আমি আপনার ভিডিও ধরে ধরে বলতেছি আপনি কোথায় কোথায় ভুল ভুল কথা বলছেন। তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করবার জন্য রিট পিটিশন দাখিল করা হয় 1999 সালে। সেই রিট পিটিশন 2009 বা 10 সালে কার্যতালিকাতে উঠে আদালত তখন সিদ্ধান্ত দেয় এবং একজন মাত্র বিচারপতি রায় দেয় না, 7 জন বিচারপতির মধ্যে 4 জন বিচারপতি রায় দেয় যে এটি এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। একজন না, 4 জন বিচারপতি, এবং 3 জন বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে থাকে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ ওই বিচারপতিদেরকে শিখিয়ে দিয়েছে? মানে এটা অনেকে মনে করতে পারে, কিন্তু মনে করে তো কোনো লাভ নাই। আপনি বিচারপতি রায় দিয়েছে, এখন আপনি যদি মনে করেন যে আমার পক্ষে গেছে বলে আমিই বলেছি, আসলে তত না। ওই সাংবিধানিক কাঠামোর জন্য ইলেকশন করতে হয়েছে। তো ইলেকশন করেছে, এখন যদি প্রতিপক্ষ না আসে আমরা কি করব? বলেন আমরা কি করব? ঠিক আছে, বুঝলাম। আপনি ধরে নিচ্ছেন প্রতিপক্ষ আসেনি বলেই আপনারা নির্বাচন করেছেন একা। আমি কি করব আসলে এটা জানি না। এটা যেহেতু চলে আমরা গেছে, অফার আমি করেছি, আবারও বলছি যে আমরা আমাদের অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করেছি রাহান ভাই। আপনি যদি ধরে নেন যে আমাকে করতেই হবে, বিএনপি সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতেই হবে, এটাই আমার বাধ্যবাধকতা। তাহলে আপনি অপশন খুঁজে বের করবেন। দরকার হলে আমরা নথি অপশন খুঁজে স্বীকার বের করবেন। করেছি তো। নথি আমরা স্বীকার অপশন করবেন খুঁজে আমরা সরাসরি। অপশন খুঁজে বের করেছি।
আমরা অপশন খুঁজে বের করেছি, শুনেন, আমরা তাদেরকে বলেছি যে চলেন আমরা আলোচনা করি, এটাও বলেছি যে আপনার 6 জন উপদেষ্টা থাকলো, আমার 6 জন থাকলো, রেশিও অনুযায়ী বাকি দলের 2 জন 3 জন এইভাবে করে থাকলো, মানে যার যে ভোট আছে লাস্ট ভোট, সেই ভোট অনুযায়ী রেশিওর কথা বলা হয়েছে এবং বলা আচ্ছা, হয়েছে আপনি কোনটা চান বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের চান, ঠিক আছে করেন, যদি এইটা আপনাদেরকে আরো বেশি সাহস দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই ফোন আলাপটা তো শুনতে পারেন আপনি। তো উনি তো চেষ্টা করেছেন, অপশন দিয়েছেন, তারপরে তো ওনারা শোনেন নাই। আমরা কি করব? আচ্ছা, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলেন। আমি তত্ত্বাবধায়ক সরকারের ফ্যান না, এ কারণে না যে তত্ত্বাবধায়ক সরকার ইটসেলফ প্রমাণ করে যে দেশে গণতান্ত্রিক কাঠামো ঠিক নেই। যেখানে নাই সেখানেই শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার প্রযোজ্য হতে পারে। সো তত্ত্বাবধায়ক সরকার ইটসেলফ রিফার করে যে এই দেশের স্ট্রাকচার ঠিক নাই। সো তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই একটা দেশের স্থায়ী কোনো সমাধান হতে পারে না। কিন্তু আবারও বলছি যে আপনি নতি স্বীকার করে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একসময় বাংলাদেশে ছিল না। প্রয়োজনের খাতিরেই তাকে আনা হয়েছিল। প্রয়োজনের খাতিরে ব্যান করেছে, আবারও প্রয়োজনের খাতিরে এনে আবারও ব্যান করা যেত। আ তো যাই হোক, ঠিক মানে আছে, আপনি না, আপনার আমি বুঝি নাই বিষয়টা আপনার কথা। বুঝতে সেটা পেরেছি। হচ্ছে যে না, হুম। আমি আমি এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বাতিল করেছে আদালত। আপনি তাহলে বলছেন একদিকে আপনি আইনের শাসন চাচ্ছেন, আর অন্যদিকে চাচ্ছেন যে আমি কোর্টের কথা শুনবো না সেটা? না, না, কোর্টকে উপেক্ষা করে তো আর এটা চালু হয়নি। চালু হয়েছে যখন একবার বাংলাদেশে। হ্যাঁ, তখনও তো দেশে কোর্ট ছিল, চালু আইন ছিল। হয়েছে, চালু যখন হয়েছে তখন সেটা দলীয় ঐক্যমত্যে আমাদের একটা সিচুয়েশন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা আর কোথাও যেতে পারছিলাম না। আমরা রাজনৈতিক যে পুরো সেটাই। ব্যবস্থাতে লক আপ হয়ে গিয়ে আমরা সেখানে গেছি। যাওয়ার পরে এই সিস্টেমটাকে নষ্ট করেছে বিএনপি। বিএনপি এটাকে ছারখার হ্যাঁ, হ্যাঁ, করেছে। হ্যাঁ। সেটা দেশে নিয়ে আমার কোনো অবাক 111 নেই। আসলো। 111 আসার পরে ২ বছর ধরে আর্মি শাসন থাকলো। আমাদের এত শিক্ষা হয়েছে, এত অন্যায় করেছে বিএনপি। এরপরে একটা বারের জন্য আপনি বললেন না যে বিএনপিরও দায়িত্ব ছিল। সংসদ দায়িত্ব আমাদের ছিল। না, 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 বিএনপির এখনো দায়িত্ব পর্যন্ত ছিল আপনার আলোচনার ডেফিনিটলি। মধ্যে একবারও বলছেন না যে ইয়েস বিএনপিরও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। আপনি বারবার বলছেন আমার রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ছিল। কারণ কারণ হলো আমার এখানে বিএনপির পক্ষের লোক নেই না, যে না, তাকে আমি বিএনপির বলব। পক্ষের লোক নাই ডেফিনিটলি বলে কি আপনি বিএনপির একটা এখানে অন্যায় অবহেলা কথা ছিল। বিএনপির হয়ে আপনি বলবেন? না, না। বিএনপির পক্ষের লোক না থাকতে পারে। এখানে তো হুম। রাজাকারের পক্ষের লোক নেই। তাই আপনি রাজাকারের পক্ষের লোক হয়ে রাজাকারের পক্ষে কথা বলবেন? না, 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 এখানে বলেন তাহলে। এখানে এখানে ধরেন আমরা এই যে আমি একটু আগে চিলির কথা বললাম, চিলির আলেনদের কথা বললাম। তো পিনোশে তো এখানে উপস্থিত নাই। তো আপনি পিনোশের পক্ষে বলেন একটু শুনি। আমি মানে আপনার আপনাকে যুক্তিতে যেটা ব্যাপারটা এমন দাঁড়ায় যে যাদের হ্যাঁ, পক্ষেই আমার কথা বলতে হবে তাদের একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। নট নেসেসারিলি। এখন আমি আমরা বলছি তো এই আর কারণে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে পুরো নষ্ট করেছে। আপনি তাদেরকে একটা বারের জন্য বললেন না ওকে যে তাই তো এই পদ্ধতি এই করেছে। আপনি বারবারই ঠেলে বলছেন তারপরেও মানে হচ্ছে যে এরকম যে সমস্ত দায় আওয়ামী লীগ তার কাঁধে চেপে বসে আছে। আওয়ামী লীগের দায়ের কথাটা আমি আপনাকে বলি, ১৯৭১ সালের পরে রাজাকারদের বিচার করবে আওয়ামী লীগ। দেশ গড়তে হবে কার? আওয়ামী লীগ। তার আগে যাই, দেশ স্বাধীন করতে হবে কে? আওয়ামী লীগ। দেশকে ইয়াহিয়া আইয়ুবের কাছ থেকে রক্ষা করতে হবে কাকে? আওয়ামী লীগ। ১৯৭৫ সালে আপনি সেই আওয়ামী লীগকে শেষ করে দিলেন। এরপরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কার? আওয়ামী লীগ। এরপরে ওই সময়টাতে খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে, এটিএম হায়দারকে হত্যা করা হয়েছে, তার বিচার করতে হবে কে? আওয়ামী লীগ আমলে সেই বিচার শুরু হয়েছে। কর্নেল তাহেরের বিচার মেরে ফেলেছে জিয়াউর রহমান, সেটার বিচার শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। ২,৫০০ ২,০০০ সেনাবাহিনীর সদস্যদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে, সেটার ক্ষতিপূরণের জন্য আওয়ামী লীগ আমলে রিট পিটিশন দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ আমলে। আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে। জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে। গ্রেনেড হামলার বিচার আওয়ামী লীগের আমলে। জঙ্গি হামলার বিচার আওয়ামী লীগের আমলে। সমস্ত কিছুর দায় আপনি আওয়ামী লীগের কাঁধে চাপায়া দিবেন। আবার বলবেন যে আমরা কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করি না? তো সবই তো করলাম আমরা। এই দেশকে আনলাম আমরা, এই দেশকে সাজালাম আমরা। সব দায় আমাদের রে ভাই। আমাদের সাথে যারা রাজনীতি করেছে, আমাদের প্রতিপক্ষ, তাদের কোনো দায় নাই। এই যে গণতন্ত্রের নামে আপনার এই কর্নেল ফারুক এবং রশিদকে পার্লামেন্টে নিয়েছে খালেদা জিয়া। ফ্রিডম পার্টির থেকে তারা নির্বাচিত হয়েছিল 15ই ফেব্রুয়ারি ইলেকশনে। একটা কথাও কি বলেছেন এটা গণতন্ত্র? এরশাদকে এরশাদকে এরশাদ পতনের পরে আমরা কি বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে দেখতে চেয়েছি? আমরা কি চেয়েছি যে আব্দুর রহমান বিশ্বাসের মতো একটা রাজাকার প্রেসিডেন্ট হবে? জিয়াউর রহমান
শাহজিয়ার মতো একটা পার রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছে, গোলাম আজমকে দেশে ঢুকতে দিয়েছে। এগুলোর প্রত্যেকটার বিরুদ্ধে আমরা ছিলাম। আমরা বলেছি 88 যখন রাষ্ট্রধর্ম ইসলাম করলো, আমরা বলেছি এটা হতে পারে না। হ্যাঁ, ওই সময় বিএনপিও আন্দোলন করেছে আমাদের সাথে, এটা আমাকে স্বীকার করতে হবে। আমরাও করেছি, বিএনপি আন্দোলন করেছে এই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে। সেগুলোর প্রমাণপত্র আছে, সব পত্রিকাতে আছে আমার কাছে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এত কিছু করলাম আমরা রাষ্ট্রের জন্য, এই পুরো দেশকে, সমস্ত দোষ এন্ড অফ দ্য ডেতে আমাদের কাঁধেই দিয়ে দিচ্ছেন রায়হান ভাই। নিঝুম ভাই, যখন আওয়ামী লীগ সেই সময় ক্ষমতায় ছিল, তো দায় অবশ্যই বেশিরভাগ আওয়ামী লীগের কাঁধেই আসে। এখন তো কেউ দায় দিবে না আওয়ামী লীগকে, দেশের কোনো ক্ষতি এখনো করার তো কারণে এখন আমরা দিবে এই না। সময় ক্ষমতায় ছিলাম। আমরা ক্ষমতায় থেকে, আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা যখন ক্ষমতায় ছিলাম না, সেই দায়টা কি আপনি বিএনপি কে দিয়েছেন যখন তারা তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছে? আপনি কি আজকের এই অবশ্যই প্রোগ্রামের এখন তারা 51 যে মিনিট হয়েছে, এটাই তো এটা একটা বারের জন্য কি প্রশ্ন করেছেন যে আপনারা যে ইলেকশনে গেলেন, হ্যাঁ এটা আমি মেনে নিলাম যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছে, শুধু এই লাইনটা আপনি বলেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, আমি বলেছি, আপনি হয়তো খেয়াল করেননি। আমি বলেছি বিএনপি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছে। এই এটা আলোচনাটা যখন এটা হয়েছে জাতীয় তখন ইস্যু আপনি ছিল। কথা এই যে বলেননি। এই যে 2 বছর আমরা কি ব্যবস্থা নিলাম সেটা দিয়ে শুরু হয়েছে। আমার আলোচনার মধ্যে বলে থাকতে পারেন আমি শুনি নাই, কিন্তু যখন প্রসঙ্গটা আলোচনার মধ্যে আমি বলছি, হ্যাঁ, তখন এটা বলেননি আপনি। আমি এটা মানি, এটা আমি হয়তো বলেছি এর ফাঁকে, আমার যতদূর মনে পড়ছে আমি নোট করেছি। আপনার কথার মধ্যে ডিস্টার্বও দিতে চাইনি। কিন্তু বিএনপি যে 2 বছর বাড়িয়ে, এটা তো জাতীয় ইস্যু ছিল। এটা তো একদম জানে না কেউ, এরকম নাই মনে হয় আপনি বাংলাদেশে। আমাকে একটা এটা আপনি আমি একটা জাতীয় একটা আমাদের অনেক নিজেদের ভেতরে অনেক মারামারি, হানাহানি, অবিশ্বাস সমস্ত কিছুর পরে আমি আর আপনি মিলে সিদ্ধান্ত নিলাম আমরা আর মারামারি করব না। আমরা এরকম একটা একটা কিছু একটা মেশিন বানালাম। এই মেশিনের ভিতর দিয়ে আমাদের হাঁটাহাঁটি করতে হবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাই তো? ধরেন একটা মেটাফর বলছি। এই মেশিনের নাট বল্টু খুলে আপনি মেশিনকে নষ্ট করে দিলেন। আমি তখন রেগে গেলাম যে রায়হান ভাই এটা নাট বল্টু খুললো কেন? আমি এই মেশিন মানে এই মেশিনের উপর আমার বিরাগ হলো। পরবর্তী সময়ে কোনো একটা সিটিজেনের কোনো একটা মামলার কারণে এই মেশিনটাই রিমুভ করে দেওয়া হলো। ভবিষ্যতে আমাকে যদি কেউ বলে যে ভাই এই মেশিন আপনারা সরায়া ফেলছেন, এটা তো আপনারা করেছেন, কিন্তু কেউ বললো না যে এটা নাট বল্টু খুলেছেন আপনি। তা আমরা এমনই একটা পার্টি যে সমস্ত দোষ, আমরা একটা নন্দ ঘোষ হয়ে বেঁচে আছি। আমরা আওয়ামী লীগ না, আমরা আসলে নন্দ ঘোষ। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, বা যত দোষ নন্দ ঘোষ। কখনো কেষ্টা, কখনো নন্দ ঘোষ। আমাদের জীবন কেষ্টা নন্দ ঘোষের মতো জীবন। অথচ দেখেন আমরা কতবার ট্রাই করেছি জাতীয় ডায়ালগের জন্য, কতবার আমরা চেষ্টা করেছি যে বিএনপি কে এমনকি আমাদের সম্পূর্ণ রাজনৈতিক চিন্তা ভাবনার বিরুদ্ধে হওয়ার কারণে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতকেও আমরা আমন্ত্রণ করেছি, বলেছি। শুধু জামাত কেন, জাতীয় পার্টি, আরো যারা যারা ছোটখাটো রাজনৈতিক দল সবাইকে আমরা বলেছি। কই আমাদের কথা, আমরা তো আমাদের চেষ্টাটাকে কেউ কোনো সম্মান দিল না, বলল না। তো এখন যদি ইলেকশন আমাদেরকে করতেই হচ্ছে, তাই আমরা ইলেকশন করেছি। তো এটা হচ্ছে যারা স্টুপিড এবং বিতর্ক পারে না, যারা যুক্তি বুঝে না, তারা এই ধরনের কথাবার্তা ডিবেটে এসে বলে এবং মনে করে খুব জিতলাম। এখানে কোনো পয়েন্ট কাউন্ট করা হচ্ছে না। আপনি হয় একটা কথা মেরিটে বলছেন, না হলে বলেন নাই। আপনি বারবার কোনো কিছু বলতে গেলে বলে কি বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারটাকে ভেঙে দিল, নষ্ট করে দিল, সে ব্যাপারে কিছু বলেন না কেন? এই বিএনপি নিয়ে কথা হচ্ছে এখানে, বিএনপি কি করছে না করছে, বিএনপির গ্র্যান্ড ফাটাইস কি ফাটাই নাই, সেগুলো এখানে পুরোপুরি ইররেলেভেন্ট। এখানে কথা হচ্ছে আওয়ামী লীগ 16 বছর শাসন করছে, এর মধ্যে আওয়ামী লীগ তিনটা ইলেকশন করছে। ইলেকশনগুলোতে কি করছে সে? 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশনের মধ্যে সে বিরোধী দলকে আসতে দেয় নাই। বিরোধী দল সংসদ বয়কট করছে কারণ তুমি হাজার হাজার লোককে গ্রেফতার করে রাখছো। ইভেন দো আমি বিএনপির এই নির্বাচন বয়কট করা সবচেয়ে বড় সমালোচক। বিএনপির একমাত্র ভুল আমি বলি যে সে নির্বাচন বয়কট করছে, সেটা ডিফারেন্ট ডিসকাশন। জাস্ট লাইক নিঝুম মজুমদার পিছলায় সময় নষ্ট করে পালায় যাওয়ার চেষ্টা করছে, আমি ওখানে যাচ্ছি না। কিন্তু সে বারবার বলে যাচ্ছে যে বিএনপি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, সে কেন নির্বাচনে আসে নাই, আমরা তো ওদেরকে আসতে বলছি, আমরা তো ওদেরকে ব্যান করি নাই। কারণ আওয়ামী লীগ স্মার্ট এনাফ নট টু ব্যান এনিওয়ান। আওয়ামী লীগ কাউকে ব্যান না কইরাই তাকে নির্বাচনে আসতে দেয় নাই। ঠিক যেরকমটা আমার কাছে কথা শুই না, নিঝুম মজুমদারের কথা শুই না, মনে হয় কি জিম্বাবুয়ের যে স্বৈরাচারী প্রেসিডেন্ট আছে না রবার্ট মুগাবে, সে রবার্ট মুগাবের কথা মনে পড়ে যায়। সে করতো কি, সে বলতো যে আমি তো সবাইকে আসতে দেই, সবাইকে আমি ডাকি নির্বাচন করতে, কেউ আমার বিরুদ্ধে নির্বাচন করে না। নির্বাচন করতে গেছে, তার বিরুদ্ধে তার লাশ পাওয়া গেছে। নির্বাচন করতে যে দাঁড়াচ্ছে তার নামে 50টা মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা,
এবং সত্য মামলা। এটা নিয়ে আমি যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল বইটার মধ্যে কথা বলছিলাম এই কথাটা, যখন আপনি বলবেন যে সত্য মামলা তো দিতেই পারে, সত্য মামলা আপনি দিতে পারেন না রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, কারণ যেই মামলা আপনার যে আওয়ামী লীগের যে প্রার্থী দাঁড়াইছে তার নামে যদি দুর্নীতির মামলা করা সম্ভব হয়ে থাকে, এবং তার বিরুদ্ধে যে বিএনপির প্রার্থী দাঁড়াইছে তার নামেও যদি দুর্নীতির মামলা করা সম্ভব হয়ে থাকে, কিন্তু আপনি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন দেখে শুধু বিএনপির লোকটার নামে 3টা মামলা দিয়ে দিলেন দুর্নীতির, এবং তাকে নন বেইলেবল কিছু মামলা দিয়ে দিলেন যাতে সে আসতে না পারে এলাকাতে। এর অর্থ হচ্ছে যে আপনি সত্য মামলাও যদি হয় সেটা আপনি নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতেছেন, আপনি নির্বাচনটাকে কারণ কি আপনার যে প্রার্থী তার নামেও ওরকম 3টা মামলা দেওয়া যায়, আপনি দিছেন কাউকে দিতে দিছেন? বিএনপির লোকজনকে ওপেন করে দেন থানা, সে আসা থানাতে মামলা দেখ, সেটা তো দিতে পারবে না। সো এই জিনিসগুলো যে ইলিউশন অফ চয়েস বলে এটাকে, এই শয়তানিটা আওয়ামী লীগ করছে। সো আমি একদমই অবাক হই না নিজুম মজুমদারও ওই আওয়ামী লীগ যেটা করছে ঠিক ওই ভাষাতেই কথা বলতেছে যে বিএনপিকে তো আমরা ডাকছিলাম, আসে নাই, বিচারপতি রায় দিয়েছে, কোর্ট রায় দিয়েছে। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা কোর্ট কন্ট্রোল করতো, বিচার বিভাগ স্বাধীন ছিল না। এখন আওয়ামী লীগ বলে কি প্রমাণ কই? সরাসরি প্রমাণ দেখানোর জন্য তো আমাকে আদালতে যাইতে হবে, সেটা একদিন প্রমাণ হবে, মানে চিন্তা কোনো কারণ নাই। কিন্তু আমরা তো জানি সবাই কি কি ঘটনা ঘটছে। প্রধান বিচারপতিকে দেশ থেকে পালাই যাইতে হয়েছে, পালাই যাওয়ার পর তাদের আওয়ামী লীগের একটা স্টুপিড ন্যারেটিভ আছে, ওরা টাকা দিয়ে বের করে নিয়ে গেছে। কেউ যদি ওকে টাকা দিয়ে সহযোগিতাও করে যান টানে বের হয়ে যাওয়ার জন্য, তার মানে এই দাঁড়ায় না যে তাকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে প্রভাবিত করার চেষ্টা করে নাই, বাকিদেরকে প্রভাবিত করে নাই। আমরা এই ধরনের ডকুমেন্টেড জিনিসপাতি আছে, এবং এটা যেহেতু আমি কোর্টে যাওয়ার আগ পর্যন্ত প্রমাণ হবে না, অপেক্ষা করেন, এই জিনিসগুলো কোর্টেও প্রমাণ হবে। তখন এই যে নিজুম মজুমদার যে বলতেছে কোর্ট থেকে আদেশ আসছে আমরা মেনে নেব কেন, আমরা এটার বিরুদ্ধে যাব কি করে? কোর্ট থেকে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করতে হবে, অসাংবিধানিক, আমরা কিভাবে বিরুদ্ধে যাব? এই যে বলতেছে না কোর্ট দেখাচ্ছে না, যেদিন কোর্টে প্রমাণ হবে যে শেখ হাসিনা বিচারকদেরকে কোর্স করতো অথবা বিচারকদেরকে প্রভাবিত করতো, সেদিন এই নিজুম মজুমদার বলবে কি এটা একটা ভণ্ড কোর্ট, এটার কথা মানি না। আমি লিখে দিতে পারি, কিন্তু এই ব্যাপারে যথেষ্ট এভিডেন্স আছে, এবং এই ধরনের কথার কোনো ধোপেই ঠিকানা যে বিএনপি আমরা রাখছিলাম ওপেন, তারা আসে নাই, আপনারা ওপেন রাখেন নাই, আপনারা ওদেরকে মামলা টামলা দিয়ে শুয়াই ফেলছেন, যে নির্বাচনে দাঁড়াইতে গেছে তারই খবর করে দিয়েছেন, ধৈরা পুলিশের নির্যাতন করছেন, এবং আপনার পকেটে থাকা কোর্ট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দূর করছেন, পকেটে থাকা কোর্ট দিয়ে যখন যেটা করা দরকার তখন সেটা করছেন। যাওয়ার পরে এই সিস্টেমটাকে নষ্ট করেছে বিএনপি, বিএনপি এটাকে ছারখার করেছে। দেশে 111 আসলো, 111 আসার পরে 2 বছর ধরে আর্মি শাসন থাকলো, আমাদের এত শিক্ষা হয়েছে, এত অন্যায় করেছে বিএনপি, এরপরে একটাবারের জন্য আপনি বললেন না যে বিএনপিরও দায়িত্ব ছিল, সংসদ দায়িত্ব আমাদের ছিল। না না না, বিএনপির দায়িত্ব ছিল ডেফিনেটলি। একবার বলছেন না যে ইয়েস বিএনপিরও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল, আপনি বারবার বলছেন আমার রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ছিল। কারণ হলো আমার এখানে বিএনপির পক্ষের লোক নেই যে তাকে আমি বলবো ডেফিনেটলি বিএনপির এখানে অবহেলা ছিল। বিএনপির ওই আপনি বলবেন না না, বিএনপির পক্ষের লোক না থাকতে পারে, এখানে তো রাজাকারের পক্ষের লোক নেই, তাই আপনি রাজাকারের পক্ষের লোক হয়ে রাজাকারের পক্ষে কথা বলবেন? রায়হান জুয়েল ভাই একবার বললেন যে এখানে তো বিএনপি নাই, তাই আমি বিএনপির কথা বলতেছি না, আপনি আছেন, আপনাকে জিজ্ঞাসা করতেছি। ও বলে কি এখানে যদি রাজাকার নাই তাহলে রাজাকারের পক্ষে আপনি কথা বলবেন? নিজুম মজুমদার কত বড় স্টুপিড, কত বড় লজিকলেস, কত বড় বায়াসড একটা বোকাচোদা এবং বাটপার। বোকাচোদা আমি বলবো না, কারণ আমার মনে হয় সে বুঝে মিথ্যা কথা বলে। যে বোকাচোদা তাকে আমি অনেক, মানে তার জন্য আমার মায়া মমতা আছে। সে তো আসলে বোকা, সে জানেই না। এই লোকটা জানে এবং জেনে বুঝে ইচ্ছা করে মিথ্যা কথা বলেই যাচ্ছে। এটা একটা খুবই স্বাভাবিক ভদ্রতা যে আপনি যদি মনে করেন যে কারো ব্যাপারে জিজ্ঞাসা করেন যে আচ্ছা আমি তো একজন আওয়ামী লীগের লোক, আপনি বিএনপির অমুক অমুক অন্যায়ের কথা কেন বলতেছেন না? রায়হান ভাই বলবেন যে আসলে আপনি তো এখানে আছেন, উনারা নাই, তাই উনাদের ব্যাপারে তো আমরা কথা বলবো না। এই জিনিসটাকে বলা হয় নন সেকুইটার বা অযৌক্তিক উপসংহার। মানে এই কথার মধ্যে রাজাকার ঢুকাইলেন কেমনে? এটা হচ্ছে অ্যাপিল টু ইমোশনও বটে, যে তিনি চেষ্টা করতেছেন, আপনি এখন বিএনপির কথা বলতেছেন যে একটা খুবই ঐতিহ্যবাহী বিরোধী দল বাংলাদেশের অথবা রাজনৈতিক দল, তাকে নিয়ে কথা বলা হচ্ছে যে আপনি কেন ওর দোষ দিলেন না? আমরা এটা করছি তো বিএনপি তো ক্ষমতা ছিল, ওর দোষ কেন দিলেন না? এইখানে লেভেল প্লেইং ফিল্ডে জামাতই নাই কোথাও, রাজাকার তো দূরে, জামাত তো নাই টোটালি। এর মধ্যে নিজুম মজুমদার এরপর যখন উনি বললেন বিএনপি তো নাই, উনি বললেন রাজাকার নাই, রাজাকারের পক্ষে কথা বলবেন? মানে এই লোকটা নাকি ব্যারিস্টার। আরেকটা ব্যাপার কি, সেখানে স্ট্রম্যান ফ্যালাসি প্রচুর করছে, তার মধ্যে এটা একটা অন্যতম উদাহরণ। জুয়েল ভাই কখনো কিন্তু বলে না যে আমি রাজাকারের পক্ষে কথা বলতে বসছি, এবং তার কথাবার্তার মধ্যে রাজাকারের পক্ষে যে এমন কোনো কথা
কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে পাবে না। কিন্তু নিঝুম মজুমদার এবং শেখ হাসিনার একই ধরনের চরিত্র, তারা তাদের পছন্দ না হইলে কোনো কিছু একটা আওয়ামী লীগ হইলে সেটাকে রাজাকারপন্থী, সেটাকে জামাতপন্থী বানায় ফেলে। এবং সেটার উদাহরণ হচ্ছে যে নিঝুম মজুমদার বলছেন যে বিএনপির কেউ নাই, আপনি বিএনপি নিয়ে প্রশ্ন করছেন তাই আমি এটা বলতেছি। উনি ইমিডিয়েটলি চলে গেলেন রাজাকারের মধ্যে, যেটা একটি স্ট্রম্যান ফ্যালাসি। কিছু বলা হয়েছে রাজাকারদেরকে নিয়ে, কিছু বলা হয়েছে জামাতকে নিয়ে, কিছুই বলা হয় না, কিন্তু উনি ওখানে জাম্প করছেন। ইনি নাকি একজন যুক্তিবাদী মানুষ, উনি নাকি খুব শব্দচয়ন খুব সাবধানে করেন আর কি। স্টুপিড লোকজন আবার ফাপড় নাই যে আমি শব্দচয়ন সাবধানে করি। ওনার শব্দচয়ন আপনাদেরকে এখন দেখাচ্ছি, দাঁড়ান। আরেকটু আগিয়ে যাই আমরা। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। আওয়ামী লীগ সেই ৭০ সাল থেকেই দেশকে রক্ষা করে আসছে। তো এই কথাটাও আমরা খুব প্রায় শুনি। আওয়ামী লীগ একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের আদর্শ আ ধারণ করে। আপনি কি একমত? অবশ্যই। আচ্ছা। বাংলাদেশে পিওরলি মুক্তিযুদ্ধকে ধারণ করে আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ, অন্য কিছু পলিটিক্যাল পার্টি আছে যাদের মুক্তিযুদ্ধের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে, তারাও আছে। একমাত্র বলতে হচ্ছে যে আমরা বলবো যে একটা বড় দল হিসেবে আমরা, অন্য অন্য অনেক দল আছে যারা মুক্তিযুদ্ধকে করে, কিন্তু তাদের অনেক আচার আচরণ আছে যেটা মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে যায় না। আচ্ছা। আ আমি আমি যদি আরো একটু মানে শিশুতোষ প্রশ্নই করি যে আ মুক্তিযুদ্ধের আ যে আদর্শ বলতে আমরা আসলে নির্দিষ্টভাবে কোন জিনিসগুলোকে বুঝি? যেমন এগুলো কি জাস্ট স্লোগান, মুখের কথা, নাকি কোনো মেজারেবল ফর্ম আছে যে কাজগুলো করলে মুক্তিযুদ্ধর আদর্শ রক্ষা হয়? এবং মানে আজকের বাংলাদেশে এই আদর্শগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায়? মুক্তিযুদ্ধটা কেন হয়েছে সেই ইতিহাস যদি আমাদের পড়া থাকে বা একটু আমরা রিক্যাপ করি, তাহলে আমরা মুক্তিযুদ্ধের আদর্শগুলোর একটা সামারি আমরা পেতে পারি। মুক্তিযুদ্ধের আদর্শের জায়গাটা ছিল যে স্বৈরশাসনের বিরুদ্ধে যে আমাদের লম্বা লড়াই, আমাদের যত মানবিক অধিকারগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠা করা, আমাদের ন্যায্যতা, মানবাধিকার, ন্যায় বিচার, এগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম পাকিস্তান আমলে। আমাদের আলাদা ভূখণ্ড হয়েছে, সেই ভূখণ্ডের মধ্যে আমরা লড়াই করেছি একটা দানবের সাথে, যারা আমাদের সাথে ২৪ বছর যাবৎ ছিল, ওয়েস্ট পাকিস্তান হিসেবে ছিল। এই যে আমরা লড়াইটা করেছি যেগুলোর জন্য, সেগুলোকে আমি মুক্তিযুদ্ধের আদর্শ বলি। ন্যায় বিচার, মানবতা, তারপরে হচ্ছে যে সাম্য, এগুলোকে আমি বলবো একটা লম্বা লড়াইয়ের অংশ। সেগুলোকে যখন আমরা ভাঙি, তখন আমরা সেখানে গণতন্ত্র পেয়েছি, সমাজতন্ত্র পেয়েছি, ধর্মনিরপেক্ষতা পেয়েছি, জাতীয়তাবাদের গৌরব পেয়েছি। এগুলোকে ভেঙে আমরা আবার এগুলো পেয়েছি। এগুলো আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে তখন আবির্ভূত হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের আদর্শ যদি বলি এগুলো, আর মুক্তিযুদ্ধের স্পিরিট যেটাকে বলি সেটা হচ্ছে যে কত মানুষ রক্ত দিয়েছে, কত মানুষের আত্মত্যাগ। যেমন আমাদের পরিবারে বলা হয় না যে তোর আব্বা তোর পড়াশোনার জন্য কত কষ্ট করলো সারা জীবন, নিজে এক বেলা খেয়ে তোকে ৩ বেলা খেয়েছে। এই যে বাবার কষ্ট, এইটা হচ্ছে আমার জীবনে বেড়ে ওঠার আদর্শ। এই যে ছোট একটা জিনিস পরিবারের, এটা আপনি একটু বৃহৎ আকারে নিয়ে যান, যে কত মানুষ প্রাণ দিল, এই যে এত মানুষের আত্মত্যাগ, এটা আমার আদর্শের জায়গা। এই যে এত মানুষ কেন প্রাণ দিল সেটা আপনি তখন আবার বের করেন যে এই কারণে প্রাণ দিয়েছে, সেটা আমার আদর্শের জায়গা। তো ভেঙে ভেঙে আপনি ৪টাই পাবেন শেষ পর্যন্ত, এন্ড অফ দ্য ডেতে। দেখেন, এখানে উনি খুবই সতর্কতার সাথে কিছু শব্দ চয়ন করলেন না? বললেন দানবের সাথে লড়াই করেছেন, স্বৈরশাসনের বিরুদ্ধে, অধিকারের জন্য। এই কথাগুলোর প্রত্যেকটা উনি নাকি অনেক সতর্কভাবে শব্দ চয়ন করেন। এই কথাগুলোর প্রত্যেকটাই তো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যায়। নিঝুম মজুমদার হয়তো জীবনও টের পায় নাই, কারণ সে তো শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী ছিল। বাকি মানুষজন যে অধিকার পায় নাই, কেউ কথা বলতে ভয় পায়, বঙ্গবন্ধুকে সমালোচনা করার জন্য জেল, মোহাম্মদকে সমালোচনা করার জন্য জেল, কোনো কিছু বললেই অমুককে কটূক্তি করা হয়েছে, তমুককে কটূক্তি করা হয়েছে, অমুকের মানহানি হয়েছে, তমুকের মানহানি। বাক স্বাধীনতার বও নাই। ২ জন মানুষকে, কিশোরকে ধরে নিয়ে যে মারলেন, তারপরে মোস্তাককে মেরেই ফেললেন জেলখানায় নিয়ে গিয়ে। এবং এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে যে কাউকে তুলে নিয়ে যাওয়া যাবে, কথা বলছে তাই, স্ট্যাটাস দিছে, ডিলিট করেন, সমস্যা হবে। এরপরে আপনি ব্লগারদেরকে কোপায় কোপায় মারা হয়েছে, যেখানে মানে সংসদে দাঁড়ায় বলছে প্রধানমন্ত্রী যে ধর্মকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলা যাবে না। সংসদের বাইরে প্রধানমন্ত্রী বলছে যে আমার ধর্মকে নিয়ে বাজে কথা বললে আমি এটা বরদাস্ত করবো না। এবং তারা এটা বলে নাই যে নাস্তিকরা যা ইচ্ছা তাই লিখবে, তারা বলছে নাস্তিক কোথায়, মুক্তমনা কোথায়, ওরা তো নোংরা, এসব বলছে প্রধানমন্ত্রী। প্রত্যেকটা রেকর্ড আছে, বিবিসিতে পাবলিশড খবর। এবং ওই সময় কেউ জানতো যে শেখ হাসিনার পতন হবে? এগুলো কোনো প্রপাগান্ডামূলক কথা, এগুলো ওই বলছে প্রধানমন্ত্রী, আমরা নিজের কানে অনেকগুলো শুনছি। এই কথাগুলো যখন বলা হয়েছে, তারপরে যখন
চাকরি বাকরি পাওয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পাওয়া থেকে শুরু করে সবকিছু হচ্ছে দলীয়করণ করা হয়েছে, সব জায়গাতে দলীয় লোক ঢুকানো হয়েছে। নমিনেশন দেওয়ার সময় সাধারণ তৃণমূলের রাজনীতি করা একটা ছাত্রলীগকে নমিনেশন দেওয়া হয় নাই, যে টাকা দিয়েছে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কোন জায়গাতে মানে আপনি যারা দলের বাইরে তাদের সাথে বৈষম্য করছেন, তাদেরকে একদম দমনমূলক পীড়নমূলক আইনের মধ্যে নিয়ে আসছেন, আবার যারা দলের ভিতরে তাদেরকেও আপনি নমিনেশনের টাকা না দিলে ত্যাগী নেতাদেরকে পদ দেন নাই। কোন জায়গাতে আপনার এই যে দানব হয়ে ওঠার কথা যে বলতেছেন, একটা দানবের বিরুদ্ধে যুদ্ধ করার কথা যে বলতেছেন 71-এ, এই শব্দগুলো যে চয়ন করছেন, এটা কোনটা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যায় না? প্রত্যেকটা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যায়। এটা বলার কারণ হচ্ছে যে 71-এ তার যুদ্ধটা, স্বাধীনতার মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ যেরকম সঠিক, সেভাবে যে কোনো মানুষ যার মধ্যে আওয়ামী লীগের চেতনা আছে অথবা বঙ্গবন্ধুর চেতনা আছে বা মুক্তিযুদ্ধের চেতনা আছে, তাদের কাছে 24-এর আন্দোলন করাটা একই রকম সঠিক হওয়ার কথা। সো এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রায়হান ভাই, জনগণের পয়সায় কেনা অস্ত্র গণের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি, এটা জঙ্গি হামলা ছিল। আচ্ছা, আপনিও কি মনে করেন যে এই জুলাই আন্দোলন একটা জঙ্গি হামলা ছিল? ডেফিনেটলি আমি মনে হয় প্রথম ব্যক্তি, যদিও আমি প্রথম, তিনি প্রথম, ওই আলোচনার সাথে আমি যাব না। তবে আমার কাছে মনে হয় যে অনলাইনে এই প্রসঙ্গটা উঠিয়েছিলাম আমি শুরুর দিকে, যে এটি একটি জঙ্গি হামলা ছিল, এটি একটি টোকাই, এটি জুতা চোর, স্যান্ডেল চোর, এটি কমর চোর, গাছ চোর, মাছ চোর, গরু চোর, মুরগি চোর। তারপরে যে যে হুজুরগুলা চুরি করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন, এই বিভিন্ন মসজিদের ইমাম খতিব গরু চুরি করেছে, মাছ চুরি করেছে। আমরা সেসব ছবি আমাদের কাছে, আমার কাছে মনে হয় যেটা চোরদের, এরা চোর ছিল, এরা কোনো বিপ্লবী ছিল না। প্রথমত এখানে উনি স্পেশাল প্রিডিং করছেন। স্পেশাল প্রিডিং কেমনে করে? যে আপনি একটা ঘটনা দেখাচ্ছেন মুক্তিযুদ্ধ, সেটা অনেক খারাপ কাজ করছে পাকিস্তানে আপনার সাথে, ওটার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। কিন্তু আপনি যখন নিজে 16 বছর ধরে আপনি মানুষের উপর একই রকম অত্যাচার করছেন, ক্ষেত্র বিশেষে তার থেকেও বেশি, মাইনাস যা 30 লাখের গণহত্যার জায়গাতে আপনি 500 জন মারছেন, দ্যাটস অল আর কি, বাকি সব সেম টু সেম। এই জিনিসটা আপনার কাছে আলাদা, এটা জঙ্গিদের আন্দোলন, কিন্তু ওইটা আবার ন্যায়ের আন্দোলন, এটাকে বলা হয় স্পেশাল প্লিডিং। মুক্তিযুদ্ধের আদর্শ যদি বলি এগুলো, আর মুক্তিযুদ্ধের স্পিরিট যেটাকে বলি সেটা হচ্ছে যে কত মানুষ রক্ত দিয়েছে, কত মানুষের আত্মত্যাগ। এর বাইরে উনি অ্যাপিল টু যে পিটি অথবা ইমোশন যেটা করছেন, যে আমাদের এত লোকের আত্মত্যাগ, এত লোকের রক্ত, এটার মতন শয়তানি কথা আর হইতে পারে? সে 24-কে অস্বীকার করতেছে, 24-এর রাস্তাতে নেমে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, আমি যুদ্ধই বলবো, যারা মারা গেল তাদেরকে সে নাক ছিটকাচ্ছে, তাদেরকে সে জঙ্গি টঙ্গি বলতেছে। কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত তার কাছে পবিত্র, আর এই মানুষগুলো অধিকার আদায়ের জন্য মারা গেল, তারা তার কাছে টোকাই এবং জঙ্গি। দেখেন, একটা টোকাই এবং একটা জঙ্গি যদি নিজের অধিকারের জন্য নামে রাস্তার মধ্যে, মানে জঙ্গি বলতে বোঝাচ্ছে যে সে যাদেরকে জঙ্গি বলতেছে, এই টোকাইরা যদি রাস্তার মধ্যে নামে, যদি বিভিন্ন দলের লোকজন যারা আওয়ামী লীগ পছন্দ করেন তারা যদি রাস্তায় নামে এবং গুলি খেয়ে মরে যায়, তাদের রক্তের কোনো দাম নাই, কারণ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর ওই মুক্তিযোদ্ধাদের রক্তের অনেক দাম আছে, কারণ তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এইটার মতন শয়তানি কথা হইতে পারে? এটা কোনো বিবেকে বা কোনো ধরনের লজিক্যালি সিমিলার দুইটা পরিস্থিতির মধ্যে আপনি 71-কে একভাবে দেখতেছেন, 24-কে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে দেখতেছেন, এটার মতন হিপোক্রেসি আর হইতে পারে? এটা হচ্ছে আপনার নিজুম মজুমদার, যে কিনা যুক্তিতর্কে অত্যন্ত মানে সবল আর কি, তাকে নাকি অনেক যুক্তি দিতে পারে সে। আমাদের আলাদা ভূখণ্ড হয়েছে, সেই ভূখণ্ডের মধ্যে আমরা লড়াই করেছি একটা দানবের সাথে, যারা আমাদের সাথে 24 বছর যাবত ছিল, ওয়েস্ট পাকিস্তান হিসেবে ছিল। তো নিজুম মজুমদারের কথাটা অনেকটা এরকম টাইপের, যে আমরা দানবের বিরুদ্ধে একসময় যুদ্ধ করছে আওয়ামী লীগ, যে কারণে এখন আমরা দানব হয়ে গেলে সমস্যা নাই। আমরা যেহেতু আগে যুদ্ধ করছি দানবের বিরুদ্ধে, আমরা যেহেতু স্বৈরাচারী নামাতে 90 সালে ফাইট করছি, আমরা যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করছি, সুতরাং আমরা এরপরে দানব হয়ে গেলে কোনো সমস্যা নাই। স্টুপিডিটির লেভেলটা দেখেন, আপনি একটা সময় একটা কাজ করছেন যেটা ভালো কাজ, তার অর্থ এই না যে এর পরের কাজগুলো আপনি খারাপ করলে আপনাকে আর ধরা যাবে না। ধরতে আসলে বলবেন কি, কিন্তু আমরা যেগুলো করলাম, সো হোয়াট, একটা স্পেসিফিক ইভেন্ট নিয়ে কথা হইতেছে, সেটার মধ্যে আপনি কোনোভাবে 71 নিয়ে এসে বাঁচতে পারবেন না, কোনোভাবে 90 নিয়ে এসে বাঁচতে পারবেন না। আপনাকে স্পেসিফিক্যালি প্রশ্ন করা হচ্ছে জুলাই আগস্টের সময় কি করছেন, এবং এইখানে আপনি আপনাদের বিশাল লজিক্যাল নিজুম মজুমদারের বোকাচোদামির আরেকটা লেভেল দেখেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার পয়সা দিয়ে কেনা অস্ত্র আজ আমার দেশের মানুষের বুকেই গুলি চালাচ্ছে, তার সেই বিখ্যাত ভাষণে। এখন যদি শেখ হাসিনা সেম কাজটা করে, জনগণের কেনা অস্ত্র জনগণের বুকের দিকে তাক করে, সেই একই অভিযোগ যদি শেখ হাসিনার বিরুদ্ধে ওঠে, তাহলে আওয়ামী লীগেরই কি উচিত ছিল না শেখ হাসিনার বিরোধিতা করা? এটা যেহেতু আওয়ামী লীগের আদর্শ যে জনগণের কেনা পয়সার অস্ত্র জনগণের বুকে তাক করা যাবে না, যদি তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে থাকে, তাহলে আওয়ামী লীগেরই কি উচিত ছিল না শেখ হাসিনার বিরোধিতা করা?
নাকি দল আপনি বড় নাকি ব্যক্তি বড়? আপনি যদি বঙ্গবন্ধুর যে ভাষণটা সেটাকে আপনি এত বেশি লিটারাল অ্যাপ্রোচে বলেছেন, ফলে আপনার এইটার সাথে এইটাকে একটা উদাহরণ দেওয়াটা আমি খুব একটা অবাক হই নাই। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটাকে তো আপনি এইভাবে আসলে লিটারাল অ্যাপ্রোচে নিতে পারবেন না। যদি আপনি বঙ্গবন্ধুর ভাষণটাকে লিটারাল অ্যাপ্রোচ নেন, তাহলে আমার টাকায় কেনা, আমার ট্যাক্সের কেনায় ম্যানিলা দড়ি দিয়া আপনি মুকিম গাজীরে ফাঁসি দিবেন? আমার টাকায় কিনা আপনি ওই যে শারমিন রিমা হত্যাকারী মুনিরকে আপনি ফাঁসি দিবেন? আমার ট্যাক্সের টাকায় কেনা দড়ি দিয়ে আপনি আমার জনগণকে ফাঁসি দিবেন? তাহলে তো ভাই আমি আমার ট্যাক্সের না, টাকাতে আমি না, কোনো অপরাধের বিচারই করতে পারবো না। না, বঙ্গবন্ধু নিশ্চয়ই এইটা মিন করে নাই নাজিম ভাই, যে আমার আপনি টাকায় যেগুলো কেনা আমার আমার একটা সেকেন্ড আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো হচ্ছে স্পেসিফিক ঘটনা যারা সাজাপ্রাপ্ত হয়েছে। জনগণ বলতে কোনো কাউকে স্পেসিফিক ১ জন ২ জনকে বুঝাচ্ছি না। সেটা ইন জেনারেল উইথআউট বিচার হুম, অন দ্য স্ট্রিট হুম, র‍্যান্ডমলি হুম, সেটা আলাদা বিষয়। হুম। এটা আপনি কিন্তু পুলিশ প্রবিধান আছে বাংলাদেশে। সেই পুলিশ প্রবিধানটা থাকলে এখনই আপনি একটু টাইপ করে এটা আনেন, পিডিএফ পাওয়া যাবে। সেখানকার ভুল না করে থাকলে ১৩৮ বা ১৫১ নাম্বার যে অনুচ্ছেদ আছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে পুলিশকে যদি কেউ আক্রমণ করে, পুলিশ যদি আক্রমণ হয়েছে বলে তিনি মনে করেন, তার উপরে থ্রেট, তার জীবন নাশ করবার চেষ্টা করা হয়েছে, তিনি গুলি চালাতে পারেন। তিনি আত্মরক্ষার্থে তিনি তার পাল্টা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারেন। সেই ব্যবস্থাটা তিনি গুলি চালিয়ে করতে পারেন। তো এই আমাদের ৫ই কাছে অগাস্টের আগে যদি অসংখ্য আপনি আমাকে রেফার করে থাকেন, সেখানে আমরা পরিষ্কারভাবে মানে এই মুহূর্তে এসে তো মনে হয় না আমার এটা নিয়ে আর কোনো সন্দেহই আছে। এই যেমন এই কি নাম যেন ছেলেটার, কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুকে ভিডিও দিলাম। আপনি পারলে একটু দেখবেন। নেভিন মিয়া। সে বলেছে পুরা কিশোরগঞ্জে আমার হুকুম ছাড়া একটা গাড়িও পড়ে নাই। সব গাড়ি আমি পুড়ছি। তারপরে আপনি জানেন যে ওই যে একটা ছেলে দাড়িওয়ালা এক হুজুর, সে বলেছে যে বিটিভি ভবনে আগুন লাগিয়েছি আমরা। তারপর আরেকজন বলেছে যে আমি হলাম কি রবিন দা কিং না কি জানো। সবাই স্বীকার করে নিয়েছে যে আমি মেরেছি। বিএনপি লোকেরা স্বীকার করেছে আমি পুলিশকে মেরেছি, আমি ঝুলিয়েছি। আমার কাছেই অ্যাটলিস্ট মনে হয় কয়েক শত ভিডিও আছে এই নৈরাজ্যের, আর স্বীকারোক্তির ভিডিও আছে ৬টা থেকে ৭টা। তো যেখানে অপরাধীরা স্বীকারোক্তি দিয়েছে যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা পুলিশকে মেরেছি, আমরা আগুনে সমস্ত কিছু পুড়িয়েছি, সেখানে পুলিশ গুলি চালাতে পারবে না? প্রথমেই এইখানে শয়তানিটা যেটা করছে নিঝুম মজুমদার, বাটপারিটা যেটা করছে সেটা হচ্ছে সে অ্যাড হমিনাম তো করছেই, অ্যান্ড গিল্ড বাই অ্যাসোসিয়েশন করছে। মানে যেহেতু বোঝা যাচ্ছে যে রায়হান জুয়েল ভাই বিশ্বাস করে যে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু সে কথার মতোই কাজটা শেখ হাসিনা তার নিজের মেয়ে, কি স্যাড কি আফসোসের ব্যাপার যে তার নিজের মেয়ে বঙ্গবন্ধুর দিকে যে কাজ করতেছিল পাকিস্তান সরকার, তার নিজের মেয়ে বাংলাদেশ জনগণের দিকে সে একই কাজ করছে। জনগণের টাকা কেনা পুলিশের বন্দুক জনগণের বুকের দিকে তাক করছে, এবং এটার জবাব কিন্তু নিঝুম মজুমদারের কাছে নাই। সুতরাং তিনি তার গুয়ের ট্যাঙ্কি অথবা কুযুক্তির ভান্ডার খুইলা বসবেন। সে কারণে তিনি অ্যাড হোমিনাম করছেন, এমনভাবে বললেন যেন বঙ্গবন্ধুর বাড়ি যারা ভাঙছে তাদের সাথে জুয়েল ভাইয়ের কোনো সম্পর্ক আছে, যারা বঙ্গবন্ধুর নামে কোর্ট করছে এনসিপির লোকজন, এবং তারপরে দেখা যাচ্ছে তারা বঙ্গবন্ধুকে থুতু মারে, সেই লোকগুলার মতোই যেন জুয়েল ভাই। অথচ জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু ভ্যালিড, সার্জিসের কথা কিন্তু ভ্যালিড না। সার্জিস বলছে যে বঙ্গবন্ধু আমার আত্মা, কান্নাকাটি করছে, পরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সকল ভাস্কর্য ভেঙে ফেলতে হবে, ৩২ ভেঙে ফেলতে হবে বলে সে দৌড়াদৌড়ি করতেছে। সে কিন্তু একটা আলাদা মানুষ। সেই মানুষটার সাথে জুয়েল ভাইয়ের একমাত্র সম্পর্ক ছিল যখন সে ৫ই আগস্টের আগে রাস্তায় নামছে এবং জুয়েল ভাই বুঝতে পারছে যে এটা জনগণের দাবি, তিনিও সমর্থন জানাইছেন শেখ হাসিনাকে যাইতে হবে। কিন্তু উনি এখানে বলার চেষ্টা করলেন কি, অ্যাড হোমিনাম করলেন যে যেহেতু ওরাই কথা বলে বঙ্গবন্ধুর মাথা ভাঙছে, আপনি একটা ভ্যালিড কথা বললেও আপনি ওদের মতন। এটা কিন্তু পুরাপুরি একটা কুযুক্তি। এবং জুয়েল ভাই কখনোই বলেন নাই যে, মানে জুয়েল ভাই যেটা বলছেন সেটা একদম ভ্যালিড এই কারণে যে বঙ্গবন্ধু যেই পরিস্থিতিতে দাঁড়ায় বলছিল যে আমার কেনায় টাকা, আমার টাকায় কেনা বন্দুকের গুলি আমাকে মারতেছো তোমরা, সেটা হচ্ছে ৭ই মার্চের আগে যে সময়টা ছিল, ওই সময় এক্স্যাক্টলি এটাই হয়েছে। পাকিস্তানের পুলিশ জনগণের টাকা কেনা বন্দুক এবং রাইফেল দিয়ে জনগণের মিছিলে গুলি করতেছিল, যেই জনগণ ছিল নিরস্ত্র, এবং পাকিস্তানের পুলিশ বলার চেষ্টা করতেছিল এরা সশস্ত্র এবং ভারতীয় দুর্বৃত্ত। নিঝুম মজুমদার ফাস্ট ফরওয়ার্ড ৫০টা বছর পরে এসে নিঝুম মজুমদার বলতেছে কি যে আপনারা জঙ্গিরা আসছিলেন, আমরা গুলি করছি নিজেদেরকে বাঁচানোর জন্য। এবং পুলিশ প্রভিডেন্স যেগুলো বলতেছেন উনি, এটার মতন চাপাবাজি আর হয়ই না। এটার মধ্যে আমি আসতেছি, তবে তার আগে এই ইটসেলফ এই বক্তব্যটার মধ্যে আর কিছু সমস্যা আছে, সেগুলো নিয়ে আমাদের কথা বলা। While thousands have been injured, some critical, schools and colleges have been shut. নিজের চোখে দেখা অসংখ্য ফুটেজ আছে যেখানে পুলিশ আক্রান্ত হয়নি, কোন রকম আত্মরক্ষার সিচুয়েশন ছিল না, পুলিশ দেখান তো, নিজে যে গুলি দেখান মেরেছে। তো একটা ফুটেজ দেখান তো।
কয়েকটা আছে। আমি যদি আগে থেকে এটা দেখে হ্যাঁ, করে রাখতাম, লোড করে রাখতাম। ঠিক আছে, আমরা কথা বিনা আমরা কারণে 5 মিনিট একটা ব্রেক নেই। আপনি 5 মিনিটের মধ্যে এসে ভিডিও আনেন। না যে ৫ পুলিশকে মিনিটের কিছু মধ্যে করা তো হয়নি, পসিবল পুলিশ অ্যাটাক করেছে। পুলিশ আপনার কাছে কয় মিনিটের ভিডিও আছে? আমার কাছে অন্তত ২ টা আমি এখনই নিজের চোখে দেখতে পাচ্ছি। বলেন দেখি, আপনাকে আমাকে আমি বলেন। বর্ণনা করছি। ভিডিওটা নিজেও বলেন, খুঁজে নিতে পারবেন, বলেন, দর্শকরাও খুঁজে নিতে পারবে। বলেন, বলেন। যেখানে একটা ছেলে নিচে পড়ে আছে, কয়েকটা একদম শর্ট গান দিয়ে একটা ছেলেকে ঠাঁই করে গুলি করলো একদম বিনা কারণে। হুম। তারপরে একটা ভিডিও আছে যেখানে সার্কেল করে আপনি ওই ভিডিওটার ওই মুহূর্ত দেখেছেন। তার আগের মুহূর্তে কি আমরা দেখেছি যে সে পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করেনি? আমি যদি কেউ কোনোভাবে মনে পালানোর করি চেষ্টা না। করে তবুও আমি কোনোভাবে, কারণ আমরা দুজনের কেউই যেহেতু সিদ্ধান্ত দিতে পারবো না, মানে আপনি আমাকে যে ভিডিওটার কথা বললেন, আমি আপনাকে এরকম অনেক ভিডিও দেখাতে পারবো যে পুলিশকে সে গুলি করেছে। ওইখানেও আপনি প্রশ্ন করতে পারবেন, আমার মতোই প্রশ্ন করতে পারবেন যে এখানে কি কোনো প্রমাণ আছে যে এই পুলিশ আগে ওই ছেলেটাকে আক্রমণ করেনি? দুইভাবেই আপনি বলতে পারেন। সুতরাং আপনি যা দেখেন আসলে আমরা তাই দেখি না। আমরা তাই দেখি যা আমরা দেখতে চাই। কিন্তু আমার কথা হচ্ছে যে যখনই এই ডিসপিউটটা রয়েছে, যে মিথ্যা কথা দুই পক্ষই বলতে পারে, সেখানে যখন আপনি স্বীকারোক্তিটা পেয়ে যাবেন, সেখানে কি আর আসলে ডিসপিউটটা টেকে? যেখানে খুনিরা বলছে, এই যে এনসিপির হাসিবুল ইসলাম, সে বলছে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম, মেট্রো রেল না পোড়াতাম, রাস্তাঘাট না পোড়াতাম, তাহলে কি আমরা জিততে পারতাম? এইটা কি সফল হতো? এরপরে আপনি কি আর কোনোভাবে এই দোষ, এই জনগণের গুলি, এখনো আপনি বঙ্গবন্ধুর কোড ব্যবহার করছেন অ্যাজ ইফ বঙ্গবন্ধুর কথা সবাই খুব মেনে নিল। ওইখানে এই যে বৈষম্য বিরোধী, ওরাও বঙ্গবন্ধুকে ঠিক এভাবেই ব্যবহার করেছে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটাই পুড়িয়ে দিল। আপনিও কিন্তু তাই করছেন শেষ পর্যন্ত। বঙ্গবন্ধুর কথা বলছেন, কিন্তু বঙ্গবন্ধুর কথাটাকেও মিসকোট করছেন। বঙ্গবন্ধু এটা বলেনি যে আমার টাকা দিয়ে আমার বুকেই গুলি করবে, কিন্তু এটা বলেনি যে আমার টাকা দিয়ে যখন আমাকেই মারা হবে, অন্যায়ভাবে সন্ত্রাসী করা হবে, আমি তাকে আত্মরক্ষা করতে পারবো না। এটা দিয়ে বঙ্গবন্ধু এটা বোঝান নাই। La polizia spara sui manifestanti. Militari per strada, carcasse di autobus dati alle fiamme. L'assalto al carcere, dopo quello la TV pubblica. Che cosa succede in Bangladesh? Oltre 100 morti nella rivolta studentesca. Il movimento nasce dall'esasperazione per la mancanza di prospettive di lavoro e di accesso al pubblico impiego, che non è basato sul merito, ma su una legge vecchia di 50 anni che ha fissato che il 30% dei posti pubblici, i più ambiti perché più sicuri, sia riservato ai familiari dei reduci della guerra di indipendenza dal Pakistan del 1971. Nel mirino della protesta le politiche di Sheikh Hasina, controversa prima ministra, la più longeva, figlia del primo presidente e padre fondatore del Bangladesh. যারা হত্যাকাণ্ড Puniremo i responsabili, risponde lei dal suo ufficio, e non si capisce chi intenda. রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডাম বলে একটা জিনিস আছে, যেটা এইখানে নিজু মজুমদার করছেন। ধরেন যে যেটা একটা খুবই ভ্যালিড কথা, যে আমার টাকায় কেনা পুলিশের গুলি, এতগুলা মানুষ মরে গেল, মুগ্ধ থেকে শুরু করে কতগুলা মানুষ যারা হাতের মধ্যে পানির বোতল ওরে গুলি করে মারছেন এবং বলতেছেন কি যেটা সবাই আমাদেরকে অ্যাটাক করতেছিল, আমরা ডিফেন্স করতেছিলাম। এবং এই ধরনের প্রশ্নের কোনো জবাব হয় না, আওয়ামী লীগের কাছে কোনো জবাব নাই, কারণ আওয়ামী লীগের পুলিশ আসলেই সাধারণ মানুষকে গুলি করে মারছে। এখানে আর কোনো ঘটনা ঘটে নাই, এখানে কোনো ষড়যন্ত্র হয় নাই, এখানে ডিপ স্টেট মিস্টেট নাই, কারণ ওই কাজটা আওয়ামী লীগ নিজে করছে। এবং সেটাতে যেহেতু উত্তর দিতে পারবে না, সে বলে কি যে যদি এখন আমি বলি যে আমার কেনায় টাকা ফাঁসির দড়ি দিয়ে আপনি ঝুলতেছেন কেন, এটা কি এখানে কোনোভাবে রেলেভেন্ট? কোনো কনটেক্সট এটা রেলেভেন্ট? এটা কোনোভাবে এখানে যৌক্তিক? এটা হচ্ছে আপনাদের নিজুম মজুমদার, যিনি কিনা যুক্তিতে অসাধারণ, স্টুপিড একটা বাটপার। আরেকটা খুবই জঘন্য কাজ এখানে নিজুম মজুমদার করছে, যেটাকে বলা হয় বেগিং দ্য কোয়েশ্চেন। অর্থাৎ তিনি ধরে নিচ্ছে যে অমুক জিনিসটা ঘটছেই, তার উপর ভিত্তি করে কথা বলতেছে। যেমন সে বলার চেষ্টা করতেছে পুলিশ আক্রান্ত হলে গুলি করবে না, পুলিশ আক্রান্ত হলে তো অবশ্যই গুলি করবে। কিন্তু সমস্যা হচ্ছে যে পুলিশ আক্রান্ত হয় নাই, এরকম কোটি কোটি ঘটনা আছে, মানে কোটি কোটি বাড়াই বলতেছি, অসংখ্য ঘটনা আছে, যেই ঘটনাগুলোকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ গুলি করে নাই কোনো ধরনের আক্রান্ত হয়ে।
5 আগস্ট দুপুর 1:30 থেকে 3টার মধ্যে যাত্রাবাড়ি এলাকার আরেক ঘটনার এ প্রামাণ্যচিত্র। কোনাবাড়ির সেই হৃদয়ের বোন এখনও খুঁজে ফেরেন ভাইয়ের মরদেহ। 5ই আগস্ট সকালে শেখ হাসিনার পতনের আগে হত্যাযজ্ঞ শুরু করে পুলিশ। সে সময়ে প্রাণ যায় অন্তত 100 জনের। দিনের শুরুতে কারফিউ ভেঙে বিভিন্ন এলাকা থেকে চাংখারপুল মোড় এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে ছাত্র জনতা। তাদের ঠেকাতে এক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে চাংখারপুল এলাকায় আসে পুলিশের একটি বিশেষ দল। পুলিশের বাধার মুখে পুড়ে বকশীবাজার, বঙ্গবাজার ও আশেপাশের গলিতে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। সেখান থেকেই প্রতিরোধ গড়ার চেষ্টা করে। পুলিশকেও তাদের দিকে গুলি ছুড়তে দেখা যায়। কিছু পুলিশ সদস্যকে দেখা যায় চাইনিজ রাইফেল নিয়ে মারমুখী ভঙ্গিতে। ওই পুলিশ কর্মকর্তার নির্দেশেই চাইনিজ রাইফেল দিয়ে গুলি শুরু করেন পুলিশের সদস্যরা। মাত্র কয়েকশো গজ দূরে থাকা শিক্ষার্থীদের উপর চাইনিজ রাইফেল দিয়ে চালানো হয় গুলি। ম্যাগজিনের ওপর ম্যাগজিন শেষ হলেও গুলি থামেনি। এ সময় এপিবিএনের 407 নম্বর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায় একজনকে। তার টার্গেট ফায়ারে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পড়লে এ সময় উল্লাস করতেও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গুলিবিদ্ধ কয়েকজনকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যান শিক্ষার্থীরা। ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। খোঁজ নিয়ে জানা যায় 1 ঘন্টার ব্যবধানে চাংখারপুল এলাকা থেকে লাশ এসেছে 12টি। গুলিবিদ্ধ হয়ে এসেছেন অন্তত 30 জন। তবে পুলিশের এ প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। সব দিক থেকে শাহবাগমুখী মানুষের ঢলে বাধ্য হয় পুলিশ সরে যেতে। দুপুর 2টার কিছুক্ষণ পর খবর আসে পালিয়েছেন শেখ হাসিনা। ততক্ষণে ঢাকার রাজপথে নেমেছে জনতার ঢল। যেমন আমি ওই ভিডিওগুলো পারলে টেলিগ্রাম থেকে নিয়ে সেখানে দেখাবো যে পুলিশটা দাঁড়ায় দাঁড়ায় অনেক দূরে লোকজন, তার কোনো ইমিডিয়েট থ্রেট নাই, টাস করে গুলি করে দিল। এগুলো কি, এবং একজন লোক পড়ে গেল ওই পাশে। তারপরে মানে এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে পুলিশ গুলি করতেছে, যেখানে তার কোনো আক্রান্ত হওয়ার কোনোই মানে পরিস্থিতি সৃষ্টি হয় নাই, কিন্তু সে বলতেছে বেগিং দ্য কোয়েশ্চেন, মানে কি যে সে বলে দিচ্ছে কি যত জায়গাতে অ্যাটাক হয়েছে সব জায়গাতে পুলিশ আক্রান্ত হয়েছিল, হুইচ ইজ নট ট্রু। তারপর আছে রেড হেরিং। রেড হেরিং মানে কি, দুইটা জিনিস যেটার মধ্যে কোনো কানেকশন নাই, জোড়া লাগা দিচ্ছে। যেমন আবু সাইদ মারা গেছে রংপুরে, ঢাকাতে মারা গেছে মুগ্ধ, এরকম অসংখ্য লোকজন, ওই যে ওয়াসিম মারা গেছে চট্টগ্রামে সম্ভবত, এরকম অসংখ্য লোকজন অসংখ্য জায়গাতে মারা গেছে। এবং প্রত্যেকটা ঘটনাতেই দেখা মানে যেগুলোর কথা আমরা জানি বেশিরভাগ, মানে যেগুলো সবচেয়ে বেশি আলোচিত ঘটনা, সেগুলো কোথাও ওই মানুষগুলা মানে ভিকটিমরা পুলিশের দিকে কিছু করে নাই। আবু সাইদ আমরা দাঁড়াই ছিল এবং তার আগে সে পুলিশকে ঢিল মারছে। ঢিল মারার জন্য গুলি করা যায় না পৃথিবীর কোথাও, বাই দ্য ওয়ে। পুলিশকে ঢিল মারছে অ্যাট বেস্ট, এবং সেজন্য পুলিশ গুলি করে দিচ্ছে। এটা আমেরিকাতে বলে না যে ওর কথা আছে, নিজের এই স্টুপিডটারই কথা আছে, এখানে যাচ্ছে। এই ঘটনাগুলোতে কোনো জায়গাতেই পুলিশের উপরে প্রাণঘাতী হামলার কোনো চান্সেস ছিল না। কিন্তু উনি বলতেছে বিটিভিতে হামলা হয়েছে, যেটার বিরুদ্ধে আমি কথা বলছি। বিটিভিতে হামলার বিরুদ্ধে আমি কথা বলছি, বিটিভির সামনে দ্বারা আমার ভিডিও আছে। বিটিভিতে হামলা এর বিরুদ্ধে আমি নিজে কথা বলছি। নিজুম মজুমদার এখন দেখাতে যাচ্ছে বিটিভিতে যে হামলা হয়েছে সে হামলার মতন হামলা হওয়ার কারণেই সবাইকে মারা হয়েছে, 500 জন, 800 জন, 1000 জনকে। কিন্তু বিটিভির হামলাতে কই মরছে মানুষ? বিটিভির হামলাতে বরং কেউ মরে নাই আমার জানা মতে। মানে যখন বিটিভিতে হামলা করছে পুলিশ ওদেরকে মারতে পারে নাই। কোথায় মারছে? যেখানে তারা নিরস্ত্র ছিল সেখানে মারছে। যদি বিটিভির ওখানকার সবাইকে আপনি ব্রাশ ফায়ার করে মেরে ফেলতেন, আমি ওটা সামহাও অ্যাকসেপ্ট করতে রাজি ছিলাম যে ওকে, জঙ্গিরা নাশকতা করতে আসতেছে, আমরা গুলি করে দিছি, ফাইন, ওটার পিছনে আপনার অনেক যুক্তি থাকতে পারে। কিন্তু সব লাশ পড়লো, 80% 90% লাশ পড়ছে কোনো কনফ্লিক্ট ছাড়া। যেখানে কনফ্লিক্ট হয়েছে সেখানে পুলিশ চুপচাপ মরছে, যেখানে কনফ্লিক্ট হয় নাই সেখানে আবার জনগণকে চুপচাপ মারা হয়েছে। এটা কোন ধরনের ফাইজলামি? এবং এটাকে বলে রেড হেরিং। ওটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? বিটিভিতে আপনি হামলা করছে কে, সেটার জন্য আপনি এখানে পানি নিয়ে হাঁটতে থাকা মুগ্ধকে গুলি করে মারা ফেলবেন? অর্থাৎ মানে উনি যেটা ঢাকার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে যে কান্ট্রি ওয়াইড আওয়ামী লীগ পুলিশকে নির্দেশ দিছিল তোমরা দরকার হলে গুলি চালায়, মানুষ মেরে হলে ওদেরকে থামাও এবং রাস্তা থেকে নামাও। সেটা ওরা করতে পারে নাই। এবং সেটারই একটা লক্ষণ হচ্ছে যে এখানে এই মানুষ মরে যাচ্ছে, ওখানে সেই মানুষ মরে যাচ্ছে, একজন চট্টগ্রামে মরতেছে, একজন রংপুরে মরতেছে, একজন ঢাকায় মরতেছে। কারণ কি? কারণ কান্ট্রি ওয়াইড স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং নিজুম মজুমদার সেটা জানে।
নিজুম মজুমদার এটা জানে, যায় না শুই নাই, সে এখন এইসব রেড হেরিং কুযুক্তি দিচ্ছে যে বিটিভি ভাঙলে তো আমরা মারবই, মেট্রো ভাঙলে তো আমরা মারবই, তো মেট্রোর সামনে লাশ ফেলতি, বলতাম যে ঠিক আছে মেট্রো ভাঙতে আসছে, আমরা গুলি করে এখানে ফেলে রাখছি। তো তোমারটা রংপুরে মরে কেন, তোমার এই মিরপুরের চিপায় মরে কেন, উত্তরায় মরে কেন, যাত্রাবাড়ির চিপায় মরে কেন? তুমি না মেট্রো বাঁচাচ্ছ, তুমি না হচ্ছে বিটিভি বাঁচাচ্ছ, রামপুরে মরে না কেন? তার মানে তার এখানে কোনো উত্তর নাই দেখে সে এগুলা বলতেছে। নিজের চোখে দেখা অসংখ্য ফুটেজ আছে যেখানে পুলিশ আক্রান্ত হয়নি, কোন রকম আত্মরক্ষার সিচুয়েশন ছিল না, পুলিশ দেখান তো, নিজে যে গুলি দেখান মেরেছে। তো একটা ফুটেজ দেখান তো। কয়েকটা আছে, আমি যদি আগে থেকে এটা দেখে দেখান। করে রাখতাম, লোড করে রাখতাম। ঠিক আছে, আমরা কথা বিনা আমরা কারণে 5 মিনিট একটা ব্রেক নেই, আপনি 5 মিনিটের মধ্যে এসে ভিডিও আনেন। এই বাটপাড়িটা দেখেন, বলে কি যে ভিডিও আছে, এটা সবাই জানে। এখন জুয়েল ভাই হয়তো জানতো না কথা এদিকে আসবে, কারণ জুয়েল ভাই বলছিলেন যে উনি ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলবেন। নিজুম মজুমদার বলে কি যে 5 মিনিট দিচ্ছি, আপনি ভিডিও নিয়ে আসেন। তো ভিডিও কি উনি জমায় রাখছেন? আমাকে বললে আমি দিতে পারতাম, কারণ আমার কাছে আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে সবগুলো ভিডিও আছে, ওগুলো আমি ডাউনলোড করে রাখতেছি। কিন্তু এই কথাটা বলতেছে এই কারণে যে 5 মিনিটের মধ্যে যদি জুয়েল ভাই ভিডিও দেখাইতে না পারে, তাহলে যেন ওনার কথা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু এগুলো কিন্তু তামাদি হয় না, যেরকম আপনার এলাকা ডক্সিং করে দাদা তামাদি হয় না, এই কথাগুলো তামাদি হয় না। এবং এই ভিডিওগুলো এখন দেখেন, কয়টা ভিডিও দেখবেন, দেখেন। এবং জুয়েল ভাই এখানে ইমিডিয়েটলি একটা উদাহরণ দিলেন যে একটা ছেলে তার বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ সে অলরেডি গুলিবিদ্ধ, এবং শটগানের একজন পুলিশ সামনে আসলো, আসার পরে খুব ক্লোজ রেঞ্জে তাকে গুলি করলো, এবং তারপরে অন্য জায়গায় বলে তুই জান না তোকে গুলি করবো। তখন সে জাননে বুঝতে পারছে না বন্ধুকে ছেড়ে দিবে নাকি ধরে রাখবে, পরে ওকে ছেড়ে দিয়ে সে জাননে দৌড়াতে দৌড়াতে পালায় যায়। এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন, একদম বুক ভেঙে যাওয়ার মতন একটা ভিডিও। সেই ভিডিওটার কথা বলার পরে নিজুম মজুমদারের যুক্তি হচ্ছে যে আপনি কি করে জানেন যে তার আগে সে পুলিশকে গুলি করে নাই? ওকে, এটাও একটা বেগিং দ্য কোয়েশ্চেন। সেও জানে না, এবং সেও জানে না এটা সত্য না। নিজুম মজুমদার নিশ্চিত করে জানে যে এই দুইটা ছেলের একজনও পুলিশকে গুলি করে নাই। পুলিশ ওখানে খুবই চিল মুডে দাঁড়ায় আছে, ডিফেন্সিভ পজিশনে নাই, পুলিশটা ওখানে কাভার নিচ্ছে না। আমি ভিডিওটার মানে সারাউন্ডিং দেখে বলতে পারি এখানে পুলিশকে সে গুলি করে নাই। পুলিশকে যদি সে গুলি করতো, তার কাছে যদি ওয়েপন্স থাকতো, তাহলে পুলিশটা কাভার নিত, পুলিশটা ওখানে বুকটা চিতিয়ে দাঁড়ায় থাকতো না। অর্থাৎ তারা পুলিশকে গুলি না করার পর পুলিশ সব প্রণোদিত হয়ে এই ছেলেগুলোকে গুলি করছে, এটা কাইন্ড অফ এভিডেন্ট। এটাও কোর্টে প্রমাণিত হবে, তখন নিজুম মজুমদার বলবে যে কোর্টের মধ্যে এইসব কথাবার্তা আমরা মানি না। এনিহাউ, যদি আমরা ওর কথাটা তর্কের খাতিরে সত্য ধরেও নিই, নিজুম মজুমদার নামের বাটপার, যে যুক্তিবাগী বাটপার, জেনে শুনে মিথ্যা কথা বলে, যে সেই লোকটার কথা যদি সত্য ধরেও নিই আমরা, তাহলে এই যেইখান থেকে ভিডিওটা করা হয়েছে সে অলরেডি আনআর্মড, সে অলরেডি পুলিশের কাস্টাডিতে দুইজনই, এবং তারপরে আপনি এত ক্লোজ রেঞ্জ থেকে তাকে বুকে গুলি করলেন। এটাকে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এটার কোনো ব্যাখ্যা হয় না। এবং নিজুম মজুমদার যে কথাটা বলছে, তার এই কথাটার রেকর্ডিং আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টদের কাছে পাঠাবো, যে সে একজন লয়ার হয়ে মনে করে এই ঘটনাটিকে, সে মনে করে যে এইটা পুলিশ করতেই পারে এবং এইটা আইনত সিদ্ধা। এ কেমনে প্র্যাকটিস করে, কেমনে ইংল্যান্ডে থাকে, এটা বের করা দরকার। তো এসব কথা বলে সে কেমনে কোর্টে প্র্যাকটিস করে। দ্বিতীয়ত, যখন উনি একটা কাজ করছেন, মুভিং দ্য গোল পোস্ট, উনি বলছেন যে একটা ভিডিও আমাকে দেখান তো, কোনো ভিডিও আছে নাকি। তো যখন একটা বলছেন, উনি সবাই জানে যেটার কথা, উনি তখন গোল পোস্ট সরাই ফেললেন। ভিডিও আছে কিন্তু দেখাতে বলছেন, জাহান জুয়েল ভাই সেটা দেখাইছেন। এখন তুমি তাহলে মেনে নাও যে হ্যাঁ আমরা গুলি করে মানুষ মারছি। না না না, ওনার কথা হচ্ছে আপনি কি দেখছেন আগে কি হয়েছে? যদিও আমি একটু আগে বলেই দিলাম যে আগে কিছুই হয় নাই, এখানে পুলিশ ওকে মারছে, কোনো কেউ কাভারিং পজিশনে নাই, এটসেট্রা, বাট স্টিল সে এটা তো করছে, যে এখন সেটা মানতে রাজি না। এই আমাদের 5 কাছে অগস্টের আগে যদি অসংখ্য- আপনি আমাকে রেফার করে থাকেন, সেখানে আমরা পরিষ্কারভাবে মানে এই মুহূর্তে সাথে মনে হয় না আমার এটা নিয়ে আর কোনো সন্দেহই আছে। এই যেমন এই কি নাম যেন ছেলেটার, কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুকে ভিডিও দিলাম, আপনি পারলে একটু দেখবেন, নেভিন মিয়া। সে বলেছে পুরো কিশোরগঞ্জে আমার হুকুম ছাড়া একটা গাড়িও পড়ে নেই, সব গাড়ি আমি পুড়ছি। তারপরে আপনি জানেন যে ওই যে একটা ছেলে দাঁড়িয়ালা এক হুজুর, সে বলেছে যে বিটিভি ভবনে আগুন লাগিয়েছি আমরা। তারপর আরেকজন বলেছে যে আমি হলাম কি রবিন দা কিং না কি জানো, সবাই স্বীকার করে নিয়েছে যে আমি মেরেছি। বিএনপি লোকেরা স্বীকার করেছে আমি পুলিশকে মেরেছি, আমি ঝুলিয়েছি। আমার কাছেই অ্যাটলিস্ট মনে হয় কয়েক শত ভিডিও আছে এই নৈরাজ্যের, আর স্বীকারোক্তির ভিডিও আছে 6টা থেকে 7টা। তো যেখানে অপরাধীরা স্বীকারোক্তি দিয়েছে যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা পুলিশকে মেরেছি, আমরা আগুনে সমস্ত কিছু পুড়িয়েছি, সেখানে পুলিশ গুলি চালাতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে উল্লেখ্য, যে হাসিবুল ইসলাম না কোন একটা বোকাচোদা আছে না, যে বলছে আমি থানা জ্বালাই দিছি, এখানে আমি পুলিশ মারছি, আমরাই শুরু করছি, ওই কথাটার সাথে উনি এই ভিডিও চালাই দিলেন। এই ভিডিওর ছেলেগুলা, ধরা যাক যে ওখানে কেউ একজন অ্যাট্রোসিটি করছে,
কে একজন কোনো জায়গাতে পুলিশকে বিনা উস্কানিতে মেরে ফেলছে ধরা যাক, সেটা কিন্তু একটা ডিফারেন্ট ক্রাইম। সেটার জন্য এইখানে এই ছেলেগুলোকে গুলি করে মারাটা তার কাছে জায়েজ হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের যুক্তির পাহাড়। এই লোকটা আপনাদের যুক্তির পাহাড়, তার যুক্তির সামনে নাকি দাঁড়ানো যায় না, একটা বোকাচোদা বাটপার। তো একইভাবে এটাও একটা রেড হেডিং যে ওইখানে কি ঘটছে, কে থানা জ্বালাই দিছে, তার সাথে এই যে একটি স্পেসিফিক উদাহরণ রায়হান জুয়েল ভাই নিয়ে আসলেন, ওটার জবাব তার কাছে নাই। একই সাথে এখানে আপনি এক ধরনের কালেকটিভ পানিশমেন্টের কথা বলতেছেন যে ওইখানে কে থানা জ্বালাই দিছে, তাই এখানে যে কেউ আন্দোলন করে তাকে গুলি করে মেরে ফেলবেন। এটা কোন আদালতে, কোন আইনে এটা সিদ্ধ? এবং এটা কিভাবে আমার জনগণের টাকায় কেনা বুলেট আমার বুকে মারা হইল না, যেটাকে তিনি খুব ডিনাই করলেন, খুব নাকি আউট অফ কনটেক্সট। এখন কিন্তু যেহেতু সে তো একটা খুবই বাকপটু মিথ্যাবাদী বাটপার এবং রায়হান ভাই অনেক ভদ্রলোক, সেজন্য তিনি আর ঘুরে ঘুরে তাকে ধরে ধরে দেখান নাই যে তুই বেটা যখন বললে ওই কথাটা, এখন উল্টা কথা কস কেন? তখন না কইলি যে এটা আমার বুকের গুলির টাকা, মানে গুলি মারাটার ঘটনা এখানে ঘটছে, ওখানে মানুষ মারা অত্যাচার করা হয়েছে, এখানে আবার এই কথা কেন? আমি তো মনে করি পুলিশ তার সর্বশ্রেষ্ঠ কাজটা করেছে, যদি কাউকে গুলি করে থাকে খুবই ভালো কাজ করেছে। আর গ্যাস লাইটিং করতেছেন উনি। দেখা যাচ্ছে পরিষ্কার যে একজনের বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হচ্ছে, যার হাতে অস্ত্র নাই এবং যে অলরেডি আহত এবং কাস্টডিতে আছে, কাস্টডিতে থাকা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। নিজু মজুমদার এমনভাবে ব্যাখ্যা করতেছে যে এটা তো স্বাভাবিক, পুলিশ গুলি করে মারলে ঠিকই করেছে, সে তাই বলতেছে পুলিশ গুলি করে মারলে ঠিকই করেছে, ভালো কাজ করেছে। গ্যাস লাইটিংয়ের তো কোনো, এই লোকটা কিভাবে ল প্র্যাকটিস করতে পারে যে এই সব কাজকে ন্যায় মনে করে, নৈতিক মনে করে, আদালতে সিদ্ধ মনে করে, সংবিধান সিদ্ধ মনে করে, সে কিভাবে ল প্র্যাকটিস করে? আপনি যেটা ঠিক আছে, আপনি যেটা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার 5ই আগস্টের আগে, বলবো অবশ্যই আগে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলোই আত্মরক্ষার কারণেই হয়েছে। সেখানে কোনো এটা আপনি রকম কেন ভাববেন? আমি কি 5ই আগস্টের আগের, আমি এই 5ই আগস্টের কালীন জুলাই নিয়ে কথা বলছি। আপনি তার আগে নিয়ে তো আমাকে প্রশ্ন করেন নাই। আপনি আমার একটা পার্টিকুলার সময়ের বক্তব্য আপনি আগেরটাতে কেন মেলাবেন? আমরা পার্টিকুলারলি কথা বলতে পারেন যে অমুকের হত্যাকাণ্ড, তমুকের হত্যাকাণ্ড, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, আমি আজকে আপনাকে প্রধানমন্ত্রীকে একটা পার্টিকুলার ইভেন্টে ডিফেন্ড করলাম। আপনার কেন মনে হলো যে 1986 সালের একটা ঘটনাকে আমি ডিফেন্ড করছি? ওটার ঘটনা তো আপনি আমাকে বলেনই না, আমি জানবো কেমনে? বললেই না বুঝবো কি হয়েছে এখানে। এখন এই কথাটা দেখেন, একটু আগে সে কি বলছে, জুয়েল ভাই কিন্তু তাকে চেপে ধরলো যে তাহলে তুমি সবগুলাকেই মনে করো যে সেলফ ডিফেন্সের জন্য মারছে। একটু আগে সে কিন্তু বলছে যে না আমি তো সব ঘটনা জানি না, স্পেসিফিক যে ঘটনাগুলোর কথা বলতেছেন সেগুলোর কথা আমি বলতেছি। এটাকে বলা হয় মট অ্যান্ড বেইলি। সো এই জিনিসটাকে, এই ফ্যালাসিটাতে যেটা হয় আর কি, যে বেইলি মনে হচ্ছে খুবই একটা সাধারণ, যেটা খুবই একটা চরমপন্থী একটা উনি ডায়লগ দিবেন, যেমন কি যে হ্যাঁ সব জায়গাতে পুলিশকে আক্রমণ করা হয়েছে তখনই ওরা গুলি করছে, হ্যাঁ সব জায়গাতে এরকম হয়েছে, এরকম বলবে। কিন্তু যখন আপনি তাকে আরেকটু চেপে ধরবেন তখন সে বলবে কি না আমি আসলে এটা তো শুধু বলতেছি না, আমি এটাও বলতেছি যে অনেক কিছু হয়েছে যেটা আমি জানি না। এখানে ফাইজলামিটা দেখেন, সে একটু আগে বললো না যে একটা স্পেসিফিক ঘটনা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ছেলেটার বুকে গুলি করা হইলো, সেই ঘটনাটাকে নিয়ে সে খুব মজা নিল না যে তাকে মারা ঠিক কাজ হয়েছে। অথচ সে বলতেছে যে আমি তো সব ঘটনার ব্যাপারে বলি নাই, কিন্তু সে ওইটার ব্যাপারে বলছে যখন আত্মরক্ষা করতে গিয়ে পুলিশ তাকে গুলি করে মারছে। আর সেলফ কন্ট্রাডিকশন তো প্রচুর আছে নিজুম মজুমদারের কথার মধ্যে। যেমন একটু আগে সে বলছেন কি যে আমাকে একটা ভিডিও দেন, একটা ভিডিও দেখান যেখানে এটা হয়েছে, ভিডিও দেখানো হইলো। এখন বলে কি যে ওইটা ঠিকই করছে পুলিশ, একদম ঠিক করছে, ওকে। এরপর চেপে ধরা হলো, তাহলে তুমি বলতেছো যে সবগুলোতে পুলিশ সেলফ ডিফেন্ড করছে আর কি। কারণ কি এই প্রশ্নটা কিন্তু একটা ওনার জন্য বিপজ্জনক, কারণ সে তো জানে পুলিশ বেশিরভাগ জায়গাতে সেলফ ডিফেন্সের জন্য গুলি করে নাই। দুই একটা খুবই বিচ্ছিন্ন ঘটনা আছে যেখানে সেলফ ডিফেন্সের জন্য পুলিশ গুলি করছে, এবং সেই ঘটনাগুলোকে দেখায় তারা বলতে চায় পুরা জুলাই আগস্টে এটা ঘটছে। এবং দেখেন এখানে সে একটু পরে বলতেছে যে না আমি তো সবগুলো ঘটনার কথা জানি না। পুলিশের যে এই যে পুলিশের বিধান নিয়ে যে সে কথাগুলো বলতেছে যে পুলিশ এখানে আছে আমাকে অ্যাটাক করলে গুলি করতে পারবো, আপনি মনে পড়েন নাই, অথবা উনি ভাবছেন যে পৃথিবীর কেউ এগুলা নিয়ে জানে না আর কি। যেহেতু আমাদের মতো লোকজনের সময় কম ভাই, আমি যে আজকে সারা রাত জায়গায় আছি কারণ আমার ল্যাবের রিসার্চে কাজ করতে হইতেছে, তার মধ্যে সময় বের কইরা একটা গান্ডু বাটপার বোকাচোদা আওয়ামী লীগের একজন মিথ্যুক এইসব কথা বলবে, তারে আমি এসে তার প্রতিটা ভুল ধরাই দেবো, এই সময়টা কারো নাই। এবং এটা নিজুম মজুমদারের মতন শয়তানরা জানে, বাটপাররা জানে, এই বাটপারের জন্য এই কথাগুলো দাবদুব বলে দেয়, পুলিশ প্রবিধান থেকে বলেছি। এটা আমাদের আইনে আছে, আপনি এই আইনটা দয়া করে খুঁজে বের করেন, তাহলে আমাকে বলেন, আমি আপনাকে দর্শকের জন্য সবাইকে পড়ে পড়ে শুনাই। পুলিশ প্রবিধানের 138 নম্বর অনুচ্ছেদ বা 150 অনুচ্ছেদ, আমি এই দুটো অনুচ্ছেদের মধ্যে গুলিয়ে ফেলেছি বটে, বাট এই দুটার একটা হবে। আচ্ছা, আইনে আছে সেটা অন্য বিষয়, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কি ওই আইন মান্য করে হয়েছে নাকি কোনটা আইন? প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে?
সরি, আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল। আমার টেলিপ্রম্পটার নাই, আমার ক্যামেরা খুবই অনেক প্রাচীন। আমি 18 সালে প্রথম চাকরি পাওয়ার পরে ক্যামেরাটা কিনি। মাইক্রোফোন অবস্থা ভালো না। আমার আসলে আওয়ামী লীগের মতো এত রিসোর্স নাই আমার যেখানে কথা বলবো, এই কারণে এই জিনিসগুলো হয় যে আমাকে জাস্ট মেমোরি থেকে সব কিছু বলতে হয়। বাট এনিহাউ, যেটা বলতেছিলাম যে পুলিশ যেই প্রবিধান আছে সেটা থেকে উনি কিন্তু আইনের লোক হয়ে না জেনে এই কথা বলতেছেন, এটা আমি বিশ্বাসই করবো না। ডেফিনেটলি সে জানে। এখানে অনেক স্পেসিফিক। উনি বলতেছেন যে পুলিশ আক্রান্ত হলে গুলি করতে পারে। ইটস নট দ্যাট সিম্পল। পুলিশ কখনো আক্রান্ত হইলেই গুলি করে সবাই উড়াই দিব এইটা কখনো কোনো দেশে, ইভেন ইনক্লুডিং বাংলাদেশ, কোনো প্রবিধানে এটা বলা হয় না। যদি আপনি জনগণের ওপর গুলি করতে চান, স্পেসিফাই করা আছে কি করতে পারবেন কি করতে পারবেন না। জনগণের ওপর তখনই গুলি করতে পারবেন যখন আপনার এটা লাস্ট রিসোর্ট, প্রথমত। দ্বিতীয়ত, আপনাকে ওয়ার্নিং দিতে হবে যে দেখো আর এক পা গেলে কিন্তু আমরা গুলি করব। তৃতীয়ত, আপনি যদি গুলি করেন, আপনার যদি প্রাণঘাতীর কোনো আশঙ্কা না থাকে, যেটা সরাসরি হইতে পারে, যেমন ওপাশ থেকে বন্দুক বের করছে, আপনিও গুলি করতে পারেন ইমিডিয়েটলি, সেটা ঠিক আছে। ওখান থেকে ঢিল মারতেছে এবং ওখান থেকে আপনাকে এমন কিছু করতেছে যেটার জন্য আপনি ইমিডিয়েটলি মরে যাবেন না, এটাকে বলা হয় প্রপোর্শনাল ফোর্স ব্যবহার করা। তখন আপনি গুলি করতে পারেন তার পায়ে, আপনি গুলি করতে পারেন তার হাতে, আপনি তার প্রাণ নিতে পারেন না। এই কথাটাই নিঝুম মজুমদার আইনের লোক, কিন্তু সে কি ইচ্ছা করে, এই জন্য আমি বলি সে কিন্তু বোকাচোদা না, সে একটা শয়তান, সে একটা বাটপার। সে ইচ্ছা করে বলতেছে পুলিশ আক্রান্ত হলে গুলি করতে পারে, কিন্তু এমন একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিচ্ছে যেন পুলিশকে আপনি একটা ফুল ছুঁড়ে মারলে পুলিশ আপনাকে গুলি করে দিবে। এটা কখনোই সম্ভব না। এবং আরেকটা ব্যাপার কি, যে বাংলাদেশ আর আমেরিকা গুলাই ফেললো। এক জায়গাতে সে বললো যে আমেরিকান পুলিশ হচ্ছে আপনাকে গুলি করে দিতে পারে যদি আপনার হাতে গান দেখে অথবা মনে করে যে আপনার কাছে গান আছে। সেটা সে বলতে চাইছে বলে ধারণা। আমি তাকে আরও বেনিফিট অফ ডাউট দিচ্ছি। সে হয়তো বলতে চাইছে যে পুলিশ যদি মনে করে আপনার কাছে গান আছে আপনাকে গুলি করতে পারে। বাংলাদেশে গান কালচার নাই। আমেরিকাতে অনেক সময় পুলিশ কাউকে গুলি করছে এরকম হয় কারণ সে মনে করছে সে গান বের করছিল, সে আসলে কলম বের করতেছে। কারণ কি, সবার কাছে পিস্তল থাকে আমেরিকাতে। বাংলাদেশ সেটা নাই। এই ধরনের কথাগুলো, এগুলো কিন্তু আমার খুব হাসি লাগতেছে যে আমি কোর্টে যা লজিক চোদাই না, এরপরও আমি জানি যে এগুলো কত বুলশিট ফ্যালাসি। একটা জাজের সামনে এই কথাটা বললে আমার জাজ আমারে কানের তলায় দুইটা বাড়ি মায়েরা বসায় দিবে। সেখানে নিঝুম মজুমদার জানেনরা হইতেই পারে না, সেটা পুরোটা বাটপারি কইরা বলতেছে। এই যে সে বাটপারিগুলো করতেছে এটাকে বলা হয় ফ্যালাসি অফ ট্রুথ। মানে হচ্ছে সে ইচ্ছা কইরা মনে করেন যে সে একটা কথা অর্ধসত্য নিয়ে আসছে, যে পুলিশ আক্রান্ত হলে গুলি করতে পারে। খুব ভালো কথা, শুই না মনে হয় যে ঠিকই তো, লজিকই তো। কিন্তু সে ইচ্ছা করে অ্যাভয়েড করতেছে, অমিট করতেছে যে পুলিশ কোন পরিস্থিতিতে গুলি করতে পারে, কতটুকু পরিস্থিতিতে কতটুকু ফোর্স ব্যবহার করতে পারে। এইটা যে কোনো সচেতন নাগরিকই জানার কথা। হয়তো সে ডিটেইলস বলতে পারবে না আইনের ধারা ধইরা। নিঝুম মজুমদার নাকি একজন ব্যারিস্টার এবং তার তো এটা না জানার কোনো কারণই নাই। অর্থাৎ সে একজন ব্যাড ইন্টেন্ট থেকে, ম্যালিশিয়াস ইন্টেন্ট থেকে সেই কথাগুলো বলতেছে। সে এটা জোর করে হইলেও আওয়ামী লীগকে গুলি করে মানুষ মারাটাকে জায়েজ করার জন্য বলতেছে। এটা আসলে কোনো লিগাল ভিত্তি নাই। কারণ কি, এখানে আসলে আওয়ামী লীগের কোনো উত্তর দেওয়ার মুখই নাই। আওয়ামী লীগকে স্বীকার করতে হবে যে আমরা মানুষকে গুলি করে করে মানুষ মারছি। এবং এখানে নিঝুম মজুমদারেরও নিজের কোনো উত্তর দেওয়ার মুখ নাই, কারণ সে ধূপধাপ স্ট্যাটাস দিয়েছিল এবং সে এমন একটা কাজ করছে যেটা আওয়ামী লীগের মূলনীতি অনুযায়ী সেটা খারাপ কাজ করছে। বঙ্গবন্ধুর নীতির আশেপাশেও সে নাই এবং দেশের প্রচলিত আইনের আশেপাশেও সে নাই। সুতরাং সে সবভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে এবং যে শয়তান আওয়ামী লীগ আকাম করতে করতে এই জায়গাতে আসছে সেটাকেও সে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে ওই ধূপধাপের ব্যাপারটা নিয়ে দেখাই সে ওই সময় কি বলছে এবং কি মিথ্যা কথাটা সে জেনে শুনে যে সে কি মিথ্যা কথাটা বলতেছে। শুরুটা হয়েছে কবে? 15ই জুলাই, যখন তারা প্রথমবারের মতো ছাত্রলীগের উপর আক্রমণ করেছে বিজয় 71 হলে। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে আমাদের ছেলের উপরে প্রথম অ্যাটাকটা এসেছে। সেগুলোর ভিডিও, অডিও সমস্ত কিছু নিয়ে আমি আপনার ভিডিও বানিয়েছি। ছেলেটার নাম যেন কি ভুলে গেলাম। ওই আমি পুরো ভিডিওর ভিতরে বর্ণনা করেছি যে প্রথম অ্যাটাকটা কিভাবে হয়েছে, কেন করেছে, কে করেছে। আমরা যেদিন আপনার ছাত্রলীগ যেদিন আপনার সমাবেশ ডেকেছে, একই টাইমে সমাবেশ ডেকেছে এই বৈষম্য বিরোধী এরা। ছাত্রলীগের ছেলেরা এইটা দেখে আরো 2 ঘন্টা পিছিয়ে দিল। তারা তারপরও তার উপরে অ্যাটাক করেছে মিথ্যা কথা বলে যে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করেছে। প্রচারণাতে আমরা এত পিছিয়ে আছি যে আমরা আসলে এটা এখনো বলতে পারিনি, অথচ আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি ইচ এন্ড এভরি সেকেন্ড। এবং যেই ছেলেটা অ্যাটাক করেছে সে গর্ব করে বলেছে যে আমার অ্যাটাকের মাধ্যমেই আজকে সরকার পরিবর্তন হয়েছে, কারণ ওইটাই শুরু বলে সে মনে করে। তাহলে আপনি আমাকে বলেন যে প্রধানমন্ত্রী যদি এইটা নির্দেশ দেয়ও যে আক্রমণ করলে প্রতিহত করবে, তখন আপনি এটাকে অন্যায় বলতে পারেন? যদি দেয়ও, পুলিশের উপর আক্রমণ করলে এটা একটা, জানেন তো যে পুলিশের পোশাকে কেউ টাচ করলে, পুলিশের ডিউটিরত অবস্থাতে পুলিশের গায়ে কেউ হাত, আপনি আমেরিকাতে পুলিশের শুধু সে যদি পিস্তল বের করে তাকে গুলি করে মেরে ফেলা হয়।
আপনি দেখেন কতগুলো কেস আছে সেখানে বাংলাদেশের পুলিশ আত্মরক্ষার্থে করেছে, বাংলাদেশের পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশকে পাওয়া যাচ্ছে না, খুন করা হয়েছে। এগুলো তো সবকিছু প্রমাণ। একজন প্রেগনেন্ট পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে, আকুতি জানিয়েছে আমাকে মারবেন না, সিরাজগঞ্জে তাকে মেরে ফেলা হয়েছে। এখন আপনাদের নিঃসন্দেহে মনে থাকবে যে ধূপধাপ স্ট্যাটাসটার জন্য নিঝুম মজুমদারকে সবাই অ্যাটাকটা প্রথমে করছিল অনলাইনে। তার কারণ হচ্ছে যে যখন দেখেন কত বড় শয়তান হইলে সেই মাত্র এই কথাটা বলল, যখন টিএসসির ওখানে ঢাকা ভার্সিটির ভিতরে হেলমেট পইরা ছাত্রলীগ লাফায় নামছে, লাঠি দিয়ে পিটায় সবাইকে রক্তাক্ত করে ফেলছে। একটা মেয়ের ছবি খুব ভাইরাল হয়েছিল যে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, মায়েরা শেষ করে দিচ্ছে। এটার পরে যেটা কথা সে বলতেছে না ভিডিওতে, যে একজন অ্যাটাক করছিল ছাত্রলীগকে, এই ঘটনার পরে সেলফ ডিফেন্সের দিন শেষ হয়ে গেছে সাধারণ ছাত্রীদের। আমি তখন বলতেছিলাম আমার ফ্রেন্ডদেরকে এবং যারা হচ্ছে আমার নেটওয়ার্কের মধ্যে আছে যে এই ছাত্রলীগকে মাইরা সরাইতে না পারলে কিছু করা যাবে না। কারণ তারা আইসাই যে হাতুড়িতে পিটায় সবাই, হেলমেট বাহিনী আইসা লাঠি দিয়ে হাতুড়িতে পিটায় সবাইকে যে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাই দিল, ছাত্রলীগকে মাইরা বের করতে হবে। এটা সবাই তখন বুঝতে পারছে এবং সারা বাংলাদেশে একযোগে ছাত্রলীগের উপর হামলা হয়েছে। তখন বিজয় একাত্তর হলে মানুষজন গিয়ে আপনাদের ছেলেদেরকে আকবারায় হামলা করে নাই, আপনাদের ছেলেরা একটু আগে হেলমেট পয়রা গিয়া সবাই ইচ্ছা মতো মাইরা হাসপাতালে পাঠাইছে। তারপরে পোলাপান গিয়া হলে অ্যাটাক কইরা ওদেরকে হল থেকে মাইরা ক্যাম্পাস থেকে খেদাইছে, মেয়েদের ছাত্রলীগের মেয়েদেরকে বাইন্দা রাখছে। সেটাকে আপনার কাছে মনে হচ্ছে না যে এটা সেলফ ডিফেন্স না? এটাকে এখানে নিঝুম মজুমদার যে শয়তানিগুলো করছে সেগুলো হচ্ছে অনেকটা এইরকম। প্রথমত সে সাপ্রেসড এভিডেন্স, সে এভিডেন্স সাপ্রেস করতেছে, সে ইচ্ছা কইরা যেটা যখন হয়েছে আগে পরে করতেছে। এবং এটাকে যে কজ অ্যান্ড ইফেক্টটার উল্টাটাকে বলা হয়, এটাকে বলা হয় রিভার্সিং কজ অ্যান্ড ইফেক্ট। যে আগে ছাত্রলীগ হামলা করছে, তারপর সে মাইর খাইছে, কিন্তু সে বোঝানোর চেষ্টা করতেছে যে আগে ছাত্রলীগকে মাইট দেওয়া হয়েছে, এরপরে নাকি ছাত্রলীগ ভায়োলেন্ট হয়েছে। জি না, ছাত্রলীগকে বিজয় একাত্তরে মাইরা খেদাই দেওয়ার পরে ছাত্রলীগের আর অস্তিত্ব ছিল না, ছাত্রলীগ আর বালটাও চিনতে পারে না। এরপরে তারা চেষ্টা করছে, ফিরে আসা পারে নাই। এবং এটাকে ক্রাই বুলিও বলা হয়। ক্রাই বুলি কারা? ধরেন যে আপনি কাউকে মারতেছেন, যখন আপনি মার খেয়ে গেলেন তখন কেঁদে উঠলেন। এটা হচ্ছে মুসলমানদের একটা বৈশিষ্ট্য। হামাস থেকে শুরু করে প্যালেস্টিনিয়ানরা থেকে দফায় আত্মঘাতী বোমা হামলা করছে, রকেট মারছে, আয়রন ডোম তো একদিন আসে নাই, এত কিছু করছে। করার পরে যখন ইসরায়েল মারা শুরু করছে তখন এটাকে বলে ক্রাই বুলি। এরা কিন্তু মারতেছিল ছাত্রলীগের মতো, কিন্তু হামাস এবং ফিলিস্তিনিরা ছাত্রলীগ সবসময় ইসরায়েলিদেরকে মারে, সবসময় হিন্দুদেরকে মারে, গাড়ি বোমা ফাটাইছে, এইসব হয়েছে। নাজারা শহরের মধ্যে এইসব কাহিনী হয়েছে। কিন্তু যখন ইসরায়েল পাল্টা বোমা হামলা করতেছে, ওর আমাকে মারতেছে, কি অন্যায়, আমাকে মারতেছে, জাস্টিস, এটা শুরু করে দেয়। এই এক্স্যাক্টলি সেই কাজ নিঝুম মজুমদার এখানে করছে। এগুলা বাটপারি ছাড়া আর কিছু না। সো এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রায়হান ভাই, জনগণের পয়সায় কেনা অস্ত্র ব্যবহার করা হয়নি, এটা জঙ্গি হামলা ছিল। আচ্ছা, আপনিও কি মনে করেন যে এই জুলাই আন্দোলন একটা জঙ্গি হামলা ছিল? ডেফিনেটলি আমি মনে হয় প্রথম ব্যক্তি, যদিও তিনি প্রথম ওই আলোচনার আমি যাব না, তবে আমার কাছে মনে হয় যে অনলাইনে এই প্রসঙ্গটা উঠিয়েছিলাম আমি শুরুর দিকে, যে এটি একটি জঙ্গি হামলা ছিল, এটি একটি টোকাই, এটি জুতা চোর, স্যান্ডেল চোর, এটি কমর চোর, গাছ চোর, মাছ চোর, গরু চোর, মুরগি চোর। তারপরে যে হুজুরগুলা চুরি করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন, এই বিভিন্ন মসজিদের ইমাম খতিব গরু চুরি করেছে, মাছ চুরি করেছে। আমরা সেসব ছবি আমার কাছে মনে হয় এরা চোর ছিল, এরা কোনো বিপ্লবী ছিল না। এদেরকে আমি চোর মনে করি, এদেরকে আমি ছ্যাচরা চোর মনে করি, এদেরকে আমি জঙ্গি মনে করি। একটা জঙ্গি হামলা ছিল। এবং আপনি জানেন যে প্রায় নরসিংদী আপনার যে কারাগার থেকে 700-800 জঙ্গি তখন বের হয়ে গিয়েছিল অস্ত্র মস্ত্র নিয়ে, এরাই করে। তো এখন তার তো কোনো ইয়ে নেই, রেড হেরিং করে, সে ফলস স্ট্রম্যান ফ্যালাসি করে, ফলস এভিডেন্স নিয়ে আসে এবং ফলস ইকুইভ্যালেন্স নিয়ে আসে যে আমেরিকার পিস্তল বের করার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে। তারপরে হচ্ছে আপনার যতগুলা ঘটনা, ধরেন যে 3টা ঘটনা 3 জায়গাতে ঘটছে, এগুলোর আমরা বিচার চাইতে পারি, ডেফিনেটলি আপনি বিচার করবেন। দেখেন নরসিংদীর কথা বলতেছে, সে বলতেছে একজন প্রেগনেন্ট পুলিশ মারা গেছে, সে বলতেছে যে অন্যান্য জায়গাতে তাদের পুলিশকে মেরে থানা জ্বালাই দিচ্ছে। আচ্ছা ভালো কথা, বুঝলাম, এরকম 3টা বা এরকম 30টা ঘটনা আপনি আমাকে নিয়ে আসতে পারেন। এই 30টা ঘটনা নিয়ে এসে বলতেছে কি যারা হামলা করছে তারা সবাই জঙ্গি ছিল, তারা সবাই টোকাই ছিল, তারা সবাই এই ছিল ওই ছিল, এই পুরো জিনিসটাই চোরদের আন্দোলন।
জুতাচোরদের আন্দোলন, গরুচোরদের আন্দোলন, জুলাইয়ের টোকাইদের আন্দোলন, জঙ্গিদের আন্দোলন, এগুলো বলতেছে। সারা বাংলাদেশে 30টা ঘটনা ঘটলে, এবং আমি নিজেও যেটা বলি, আমি কিন্তু পুলিশ হত্যার বিচার চাই। কেন চাই জানেন? তাহলে এই নিঝুম মজুমদারের মুখটা বন্ধ হবে। প্রত্যেকটা ঘটনার বিচার আমি চাই, তার কারণ বিচার মানে শাস্তি দেওয়া না। প্রত্যেকটা ঘটনাকে কোর্টে তুলতে হবে, এবং কোর্টে তোলার পর যে ঘটনাগুলোতে পুলিশ অ্যাগ্রেসর, পুলিশ যেখানে নিরস্ত্রকে গুলি করছে সেখানে পুলিশকেও মারলে তার শাস্তি হবে না, আর যেখানে পুলিশ অ্যাগ্রেসর না সেখানে পুলিশকে কেউ মারলে তাদের ওখানে যথাযথ বিচার হবে। এবং এটা করতে পারলে আপনি দেখতে পাবেন যে কত অল্প সংখ্যক ঘটনা এরকমটা ঘটছে। এই জিনিসটা একদিন না একদিন আমরা করব, এবং তারপর থেকে নিঝুম মজুমদার দেখবে কোর্ট অর্ডারে, কোর্টের মধ্যে এভিডেন্স নিয়ে আসার পরে কয় জায়গাতে পুলিশ হত্যার ঘটনা ঘটছে, কিন্তু এরা এই জায়গাটা বারবার বলে যাচ্ছে। একটা উদাহরণ দিই যে তার কথা যে কতগুলো মিথ্যা, তার উদাহরণ দিই। নরসিংদীর জেল থেকে বের হয়ে নাকি জঙ্গিরা এইসব কাজ করছে, জেল ভেঙে বের হয়ে গেছে। নরসিংদীর ঘটনা ঘটছে 19 তারিখ, এবং এই নরসিংদীর ঘটনা কেমনে ঘটছে সেটা আমি ওখানকার লোকজনের কাছ থেকে শুনছি। এখানে কেউ নরসিংদীর জঙ্গিদেরকে জেল থেকে বের করে নাই। যখন 15 তারিখ থেকে এই জিনিস শুরু হয়েছে, 19 তারিখে কিছু লোকজন তাদের নিজেদের লোকজনের জন্য প্রভাবিত হয়ে জেলখানাতে হামলা করছে, যারা জঙ্গি না বাইদা হয়, তারা লোকাল লোকজন জেলখানাতে গেছিল, এবং জেলখানাতে তারা কিছু করেও নাই, জেল ভাইঙ্গা কাউরে বের করে নাই। জেলখানাতে যারা পাহারা দিচ্ছিল তারা এত বোকাচোদা, এত ভয় পাইছে যে তারা নিজেরা সবকিছু ওপেন করে দিয়ে চলে গেছে। এবং তখন স্থানীয় লোকজন যাদের পরিচিত যারা জেলখানা আছে তাদেরকে বের করতে গেছে, এই চাম দিয়ে জঙ্গি বের হয়ে আসছে। জঙ্গি এখানে পুরা জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইন যে বলতেছে, এটার কোনো পার্টি ছিল না। স্টিল 19 তারিখের ঘটনাটা ঘটছে, 15 তারিখ থেকে আওয়ামী লীগ গুলি করা শুরু করছে। সে মিলাই দিচ্ছে যে 19 তারিখের এই ঘটনা, 24 তারিখের ওই ঘটনা, বানিয়াচংয়ের সেই 31 তারিখের ঘটনা, সেইগুলো নাকি পুলিশকে গুলি করতে উদ্ধত করছে। তুই 15 তারিখ গুলি করলি কেন, 16 তারিখ গুলি করলি কেন, 17 তারিখ গুলি করলি কেন, 18 তারিখ গুলি করলি কেন? বললাম না, রিভার্স কজ অ্যান্ড ইফেক্ট বলার কথা আছে। কজটা হচ্ছে যে পুলিশ নিরস্ত্র মানুষকে বিনা উস্কানিতে গুলি করতেছে 4 দিন ধরে, তারপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে। সে এখন উল্টাটা দেখাচ্ছে যে অরাজকতা শুরু হওয়ার জন্য পুলিশকে গুলি করতে বাধ্য হইতে হয়েছে। এর থেকে বড় বাটপারি আমি আমার জীবনে শুনি নাই। এবং একটা লোক এতগুলা লোকের সামনে এতদিন ধরে বাটপারি করে যাচ্ছে, এবং আওয়ামী লীগের এই মাদারচোদ চামচারা তাকে সাপোর্ট করে, তাকে শেয়ার করে, তার কথাকে কোট করে। আমরা মানুষের বাচ্চার পৃথিবীতে বাস করতেছি, এরা মানুষ হইতে পারে এরা। এই চোর ছাচোর জঙ্গিদের সাথে বাংলাদেশের যে সেনাবাহিনী তারা বিট্রে করেছে, প্রশাসনের একটা বড় অংশ বিট্রে করেছে। সেই কারণেই সরকারের সেই সময়টাতে সরকার আর কন্টিনিউ করেনি। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সে বলল কি টোকাইরা সব বের হয়েছে, সব টোকাইরা আন্দোলন করছে, এবং সেনাবাহিনী টোকাইদের কথাই প্রভাবিত হয়েছে। সেনাবাহিনীকে টোকাইদের কথায় প্রভাবিত হওয়ার মতন কোনো একটা এন্টিটি মনে হয় আপনার কাছে? প্রথমত। দ্বিতীয়ত, এটা সেনাবাহিনীর জন্য ভয়ানক একটা অপমান। তৃতীয়ত, এটা যে সাধারণ মানুষজন নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমে জীবনটাকে বিপন্ন করে পুলিশের গুলির সামনে দাঁড়ায় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছে, সেই জনগণের জন্য চরম অপমান। এজন্য আমি বলি, আওয়ামী লীগ যদি শেখ হাসিনার মুখপাত্র যদি হয় নিঝুম মজুমদার যদি আওয়ামী লীগ হয়, যারা জনগণকে এই রকম অপমান করতে পারে, তাদের কোনো ধরনের অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করার? এজন্যই তো বলি যে যদি এই আওয়ামী লীগ হয় যে নিঝুম মজুমদারের আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের ব্যান খাওয়াই উচিত। যারা কোটি কোটি মানুষের জনমুক্তির আকাঙ্ক্ষাকে টোকাইগিরি বলে, জঙ্গি হামলা বলে, তাদের আসলে রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই, পৃথিবীর কোথাও নাই। আওয়ামী লীগের মূলনীতিতে যা ছিল তার কোনোটাকে সে পালন করতেছে। সে বলতেছে সাম্য, সে বলতেছে মানবিক মর্যাদা, সে বলতেছে সমাজতন্ত্র, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধ। সে মুক্তিযুদ্ধের স্পিরিট নষ্ট করছে। বঙ্গবন্ধুর কথাটাকে সে ডিফেন্ড করতে পারলো না, কিন্তু আপনাদের চোখের সামনে দেখলেন যে আমার টাকায় গুলি করবা তো আমি রাস্তায় নেমে বিদ্রোহ করবো, দ্যাটস মুক্তিযুদ্ধ। সেটা করছে 24-এর লোকজন মুক্তিযুদ্ধের স্পিরিট দেখায় নাই, দেখাইছে। 24-এর লোকজন গণতন্ত্র চাইছে, ভোট দিচ্ছ না, তুমি আমার কোনো গণতান্ত্রিকভাবে কথা বলার সুযোগ দিচ্ছ না, কথা বললে আমাকে মারতেছো, হেলমেট বাহিনী এসে পিটাইতেছো, এটা গণতন্ত্র না। আওয়ামী লীগ গণতন্ত্রতেও ফেল মারছে, দেখেন মুক্তিযুদ্ধে ফেল মারছে, গণতন্ত্রে ফেল মারছে। তারপরে সমাজতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, নমিনেশন যে দেয় তাকে তারা হচ্ছে টাকা যে দেয় তাকে নমিনেশন দেয়, এটা তোমার সমাজতন্ত্র? এখানে তোমার সমাজের সুষম বন্টন, নাকি যে বড়লোক সে রাজনীতিটাকে হাতিয়ার বানিয়ে আরো বড়লোক হতে যাচ্ছে, ক্যাপিটালিজমের জন্য ব্যবহার করতেছে, এটা তোমার সমাজতান্ত্রিক মুক্তি? তারপরে মানবিক মর্যাদা কোনো ন্যূনতম জায়গা শেখ হাসিনা সরকারের আমলে ছিল? কারো কোনো মানবিক মর্যাদা ছিল না। আমি যেটা এইমাত্র আজকে আপনাদেরকে দেখাইলাম যে তারা বলতে চায় যে আমরা ছাড়া তো কেউ এই 4টা জিনিস আফোর্ড করি না, এই জন্য আওয়ামী লীগ করতে হবে। কিন্তু আমরা দেখতেছি 59 দিন পার হয়েছে, আজকে মানে 60তম দিন বিএনপি ক্ষমতায় আসার আগ থেকে বলতেছি। 9 ফেব্রুয়ারি তারেক রহমান যে ভাষণটা দিয়েছিলেন সেখানে তিনি বলছিলেন অবিশ্বাসীদের নিরাপত্তা আমরা দিব, 9 ফেব্রুয়ারি নির্বাচনের আগে। এইটা একটা সেকুলারিজমের একটা বড় অংশ।
গত পরশু সম্ভবত অথবা গতকালকে সালাউদ্দিন আহমেদ বলছেন LGBTQদের মানবিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্রের অংশ, যেটা আওয়ামী লীগ করতে পারে নাই। মির্জা ফখরুল কয়েকদিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন যে ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা রাষ্ট্রীয় কোনো জায়গায় টানবো না, অর্থাৎ ইসলামকে আমরা রাষ্ট্র থেকে দূরে রাখবো। এইটা একটা সেকুলারিজমের ব্যাপার, ধর্মনিরপেক্ষতার ব্যাপার। কোথায় আওয়ামী লীগ যে বলে যে আমাদেরকে করতে হবে তোমাদের, কারণ আমরাই মুক্তিযুদ্ধ আপহোল্ড করি, আমরা এটা করি ওটা করি, কোনটা করছো তোমরা? 4টা মূলনীতির মধ্যে কোন মূলনীতিটা তোমরা ফলো করছো? কোনোটাই করো নাই। নিজুম মজুমদার ডিফেন্ড করতে আসলো, তারপর সে কথাগুলো যা বলছে এই ভিডিওতে যা দেখছেন, কোন সেন্স থেকে একটা মানুষ, যে মানুষটা কুত্তার বাচ্চা না, সে কেন আওয়ামী লীগ করবে? নিজুম মজুমদারের যুক্তিগুলো শুনছেন তো? এই যুক্তি দেওয়া মানুষের দল, যেই দল মনে করে এই যুক্তিগুলো সঠিক, সেই দল আপনি করবেন? কোনো ভালো মানুষ এই দল করতে পারে? এই যে বাটপারিগুলো করে সে, প্রত্যেকটা ভিডিওতে সেরকম বাটপারি কথাবার্তা বলে। সমস্যা হচ্ছে যে আমাদের এত টাইম নাই যে আমরা প্রত্যেকটা ধরে ধরে দেখাই দিব। বাট আজকে আমি আমার এই যে ঘুমহীন রাতে ল্যাব থেকে এসে, আমি জানি যে খুব গুছায় বলতে আমি পারি না, আমার টেলিপ্রম্পটার নাই, আমার এখন মানসিক অবস্থা এরকম নাই, কারণ আমি সারা রাত ধরে কাজ করতেছি। তারপরে আমাকে এটা বানাইতে হচ্ছে, কারণ যেটা বললাম, রায়হান জুয়েল ভাই তার শোতে নিয়ে এসে কথা বলতেছে, আসাদ নূর ভাই তার সাথে কথা বলতেছে দহরম বহরম, যেন তারা গলায় গলায় একই রকমই আমরা কাছাকাছি মতাদর্শের। 2-1টা বিষয়ে মতভেদ আছে, 2-1টা বিষয়ে মতভেদ থাকার মতন মানুষ নিজুম মজুমদার, 2-1টা বিষয়ে মতভেদ থাকার মতন পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ করা যায়, এই আওয়ামী লীগকে কেউ সমর্থন করতে পারে? এই আওয়ামী লীগ ব্যান হবে না কেন? আওয়ামী লীগের ভিতর থেকে শেখ হাসিনাকে বের করতে পারেন না, এবং শেখ হাসিনার মুখপাত্র নিজুম মজুমদাররা আওয়ামী লীগ, তার মানে আওয়ামী লীগের ব্যান হওয়া ঠিক আছে। যেদিন আপনারা ওদেরকে বের করে দিবেন, যেদিন বলবেন যে শেখ হাসিনা আওয়ামী লীগের আর কেউ না, যেদিন বলবেন যে নিজুম মজুমদার আওয়ামী লীগের কেউ না, অমি পিয়ালরা আওয়ামী লীগের কেউ না, সেদিন আওয়ামী লীগ, বিএনপি নিজে এই যে ট্রাইব্যুনালের ওই অংশ থেকে, চার্জশিট থেকে বের করে দিবে যে এখন আর আওয়ামী লীগ বলা যাবে না এই দলটাকে। যেই দলটা এখন আওয়ামী লীগ, সেই দলটাকে জুলাই আগস্টের বিচারাধীন দল হিসেবে আর মানে বিবেচনা করা যাবে না, এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এটা 1 মাসের ব্যাপার, 1 মাসের ব্যাপার। ট্রাইব্যুনালে আরেকটা সেশন হইলেই আওয়ামী লীগ খালাস পেয়ে যাবে, আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগের সমর্থকরা আবারও রাজপথে থাকতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু এই নির্লজ্জ শেখ হাসিনা এবং এই নির্লজ্জ অনৈতিক বেহায়া মরাল কোনো এথিক্স নাই যে লোকটার, এই নিজুম মজুমদারের মতন লোকজন যারা আওয়ামী লীগের মুখে কথা বলে অনলাইনে, এরা যতদিন আওয়ামী লীগ, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। এদেরকে বের করে দেন, 1 মাসের মধ্যে, আমি কথা দিতে পারি, 1 মাসের মধ্যে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাবে, 1 মাসের মধ্যে আওয়ামী লীগের আর কোনো ব্যান থাকবে না। তার পর্যন্ত কাইন দেন না যে কেন আওয়ামী লীগকে ব্যান করতেছে, অগণতান্ত্রিক কিছু হচ্ছে না এখানে। এরকম একটা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ, যে মনে করতেছে পুলিশ যদি গুলি করে এরকম টাইপের আন্দোলনকারীকে মেরে ফেলে সেটা খুব ভালো কাজ করছে, এরকম টাইপের একটা দল রাজনীতি করতে পারে না, এরকম টাইপের একটা দলের নিবন্ধন থাকতে পারে না, এরকম টাইপের একটা দল নির্বাচনে যাইতে পারে না। এদেরকে বের করার পরে আলোচনাতে আসেন, বিএনপি আপনাকে আপনার স্ট্যাটাস ফেরত দিবে, আওয়ামী লীগ রাজনীতি আবারও করতে পারবে। সবাই ভালো থাকবেন, আজকের জন্য বিদায়।